আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের ফাংশন, রেসপিরেটরি ডিজিজের, রেসপিরেটরি সিস্টেমে কী কী ডিজিজ হয় এবং সেগুলোতে কী কী ড্রাগ ইউজ হয় তার সম্পর্কে জানব। প্রথমত রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমিতে আমরা প্রথম যে অংশটা দেখতে পাই সেটা হচ্ছে নোজ। নোজের কাজ হচ্ছে বাইরে থেকে যে এয়ারটা আসবে সেটাকে ফিল্টার করা, ওয়ার্ম এবং ময়েশ্চার বা এয়ার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাইরের বাতাস যদি ওয়ার্ম থাকে তাহলে ভিতরে গেলে সেটা ক্ষতি হবে। তো সেই জন্য এই বাতাসটাকে ময়েশ্চার করে নজ। আবার যদি ঠান্ডা বাতাস হয় সেখানে ভিতরে ঢুকলে প্রবলেম আছে, সেই জন্য সেই বাতাসটাকে আবার গরম করে হচ্ছে এই নোজ। এই হচ্ছে কাজ। তো মেইন কাজ হচ্ছে ইনডিউস স্নিজিং। যদি বডিতে কোনো ফরেন বডি ঢুকে নোজ দিয়ে বা নেজাল পাথায় যদি কোনো বডি ঢুকে, ফরেন বডি, তো সেটাকে হাঁচির মাধ্যমে রিমুভ করা বা হাঁচি শুরু করার মাধ্যমে বডি থেকে বের করে দেওয়া হচ্ছে নোজের কাজ। এরপর হচ্ছে ল্যারিংস। ল্যারিংসের মেইন কাজ হচ্ছে সাউন্ড সাউন্ড প্রডিউস করা। তাছাড়া এটা চোকিং বা ইসোফেজিয়াল অবস্ট্রাকশন রোধেও সাহায্য করে। এরপর ল্যারিংসের নিচে থাকে ট্রাকিয়া। ট্রাকিয়ার যে ওয়াল আছে সেই ওয়ালটা বাইরে থেকে যে বাতাসটা আসছে সেই বাতাসে যদি ধুলাবালি, ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু থাকে তাকে ট্র্যাপ করে। ট্রাকিয়ার ওয়ালে যে মিউকাস লেয়ারটা আছে। তাছাড়া ট্রাকিয়ার ওয়ালে আমরা জানি ট্রাকিয়ার লাইনিংটা হচ্ছে সিলিয়েটেড সিলিয়েটেড কলামনার। তো যে সিলিয়াগুলো আছে সেই সিলিয়াগুলা কিন্তু আম, যে মিউকাস আছে, রেসপিরেটরি ট্র্যাক্টে যে মিউকাস গুলো আছে সেগুলাকে উপরের দিকে নিয়ে আসে, মুভমেন্ট করে। এরপর লাংসের কাজ আমরা জানি, লাংসের একদম মেইন ফাংশনাল ইউনিট হচ্ছে অ্যালভিউলাস। অ্যালভিউলাসের কাজ হচ্ছে অক্সিজেন গ্রহণ করা ব্লাড থেকে এবং কার্বন ডাই অক্সাইড ব্লাডে দেওয়া। এরপর আমরা রেসপিরেটরি সিস্টেমের কিছু ডিজিজ সম্পর্কে জানবো। তো মূলত সবচেয়ে কমন যে ডিজিজটা হয় সেটা হচ্ছে কাফ, অ্যাজমা, ব্রোঙ্কাইটিস, ইনফ্লামেশন অফ ব্রোঙ্কাস, যাকে বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, একে সিওপিডি সংক্ষেপে বলা হয়, সিস্টিক ফাইব্রোসিস, টিউবারকুলোসিস, এমফাইসেমা, লাংসে গ্যাস জমা হবে এমফাইসেমা বলে, এবার পাস্তুরেলা মাল্টিসিলিয়াটারা বা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা ইনফেকশন হয়। তো এখানে টিউবারকুলোসিস হলে লাংসের মধ্যে গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন দেখা যাবে। ইনফেকশিয়াস বোভাইন রাইনোট্রাকাইটিস, এখানেও আমরা ইনফ্লামেশন দেখতে পাচ্ছি, ইনফেকশন দেখতে। এমফাইসেমা লাংসের মধ্যে গ্যাস জমা হয়ে গেছে। পাস্তুরিলোসিস, পাস্তুরেলা মাল্টিসিলিয়ারিয়া বা বোভাইন প্যারাটিউবারকুলোসিস, যেটার কজাল এজেন্ট পাস্তুরেলা পাস্তুরিলোসিস, প্যারাটিউবারকুলোসিস যাকে বলা হয়। এরপর রেসপিরেটরি সিস্টেমের যে ডিজিজ আছে সেই ডিজিজের ট্রিটমেন্ট যে করব তার প্রিন্সিপাল গুলো আমরা একটু আলোচনা করি। তো একদম আর্লি স্টেজে দেখা যায় যখন রেসপিরেটরি ট্র্যাক্টে ডিজিজ হয়, তো তখন আর্লি স্টেজে মিউকাসের যে পরিমাণটা আছে সেই পরিমাণটার বা মিউকাস সিক্রেশনটা কমে যায়। তো মিউকাস সিক্রেশন কমে যাওয়ার কারণে দেখা গেছে যে ভিসকোসিটিটা অনেক বেড়ে যায়। তো প্রথম কথা হচ্ছে যে ইনফেকশনের আর্লি স্টেজে বা ডিজিজের আর্লি, রেসপিরেটরি সিস্টেমের ডিজিজের আর্লি স্টেজে মিউকাস সিক্রেশনটা কমে যায়, যার কারণে মিউকাসের যে ভিসকোসিটিটা আছে বা ভিসকোসিটি বেড়ে যায় এবং ফ্লুইডিটিটা, মিউকাসের যে ফ্লুইডিটিটা আছে সেটা কমে যায়। এখন যেহেতু মিউকাসের সিক্রেশনটা কম হয়, এই জন্য রেসপিরেটরি সিস্টেমের লাইনিংটাতে ইরিটেশন হয়। মিউকাস না থাকার কারণে রেসপিরেটরি সিস্টেমের লাইনিং এ ইরিটেশন হয়, ড্রাই হয়ে যায় রেসপিরেটরি সিস্টেমটা। তারপর এবং যে কাফিংটা হয় সেটা সম্পূর্ণ ইউজলেস, কারণ বডি থেকে কিন্তু বা রেসপিরেটরি সিস্টেম থেকে কিন্তু কোনো মিউকাসই বের হতে পারে না বা কোনো সেলুলার ডেব্রিসই বের হতে পারে না। তো আর্লি স্টেজে আমরা কি ট্রিটমেন্ট করব, আমরা এখান থেকে দেখি যে যেহেতু ভলিউমটা, মিউকাসের ভলিউমটা কমে যাওয়ার কারণে ড্রাই, হার্শ, পেইনফুল কাফ হয়। তো আমরা যদি
মিউকাসের সিক্রেশনটা বা মিউকাসের ভলিউমটাকে বাড়ায় দিতে পারি, দ্যাট মিন্স মিউকাসের সিক্রেশনটাকে বাড়ায় দিতে পারি, তাহলে আমাদের আর্লি স্টেজে প্রবলেমটা সলভ হয়ে যায়। তাছাড়া ভিসকোসিটি কমায় দিতে হইলে ফ্লুইডিটি বাড়ায় দিতে হবে। তার মানে এখানে দুইটা জিনিস করতে হবে, রেসপিরেটরি সিস্টেমের ভলিউমটাকে বাড়ায় দিতে হবে, সরি রেসপিরেটরি সিস্টেমের যে সিক্রেশন আছে, রেসপিরেটরি সিস্টেমের যে সিক্রেশনটা আছে তার ভলিউমটাকে বাড়ায় দিতে হবে, আর যে মিউকাস আছে তার ফ্লুইডিটিতে বাড়ায় দিতে হবে। যেহেতু এখানে কাফিং হচ্ছে ঘন ঘন, তো আমরা এই কাফটাকে সেন্ট্রালি ডিপ্রেসড করতে পারি। তাছাড়া আম, যেহেতু এই লাইনিং এ রেসপিরেটরি সিস্টেমের লাইনিং এ মিউকাসের অভাবের কারণে ইরিটেশন হচ্ছে, তো মিউকাস যখন এই লাইনের মধ্যে দিয়ে ফ্লো হবে তখন কিন্তু ইরিটেশন কম হবে এবং কাফিংটা আস্তে আস্তে কমে যাবে, কাফিং টেন্ডেন্সিটাও কিন্তু কমে যাবে। এরপর আমরা যদি রেসপিরেটরি সিস্টেমের আরেকটা জিনিস খেয়াল করি যে কফিং, ব্রেইনের কফিং সেন্টারটা কোথায় বা এনিমেলের কফিং সেন্টারটা কোথায়, সেটা হচ্ছে হাইন্ড ব্রেনের মেডুলা অবলম্বটাতে রেসপিরেটরি এবং কাফ সেন্টার। তাহলে প্রথমে দেখলাম আর্লি স্টেজ, এখন যদি রিকভারি স্টেজ দেখি তাহলে আর্লি স্টেজটাতে যে অবস্থা রিকভারি স্টেজে তার বিপরীত অবস্থা, দ্যাট মিন্স আর্লি স্টেজে মিউকাসের সিক্রেশনটা কমে গেছে, কিন্তু রিকভারি স্টেজে দেখা গেছে যে এক্সেস পরিমাণ মিউকাস সিক্রেশন হবে এবং যে এয়ার ওয়েসটা আছে রেসপিরেটরি সিস্টেমে সে এয়ার স্পেসে বা যে এয়ার, হ্যাঁ যে এয়ার স্পেস আছে সেখানে টিস্যু ডেব্রিস জমা হবে। তো এখন আমাদের কাজ কি রিকভারি স্টেজে? তো এই যেহেতু এক্সেস মিউকাসটা এখানে প্রডিউস হচ্ছে, যেটা এয়ার পার্টটাকে এয়ারওয়েজটাকে ব্লক করে দেয়, এই জন্য এই এক্সেস মিউকাসটাকে আমাদের কি করতে হবে যে বডি থেকে ফ্লাশিং এর মাধ্যমে বের করে দিতে হবে। তো এটা কিভাবে করা যায়, যে মিউকাসের ফ্লুইডিটিটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখা গেছে যে আমরা এই মিউকাসটাকে সহজে বডি থেকে বের করে দিতে পারবো। আরেকটা ওয়ে হচ্ছে যে সিলিয়ার যদি আমরা মুভমেন্ট বাড়িয়ে দিতে পারি বা সিভিয়ার অ্যাক্টিভিটি যদি বাড়িয়ে দিতে পারি তাহলে সকল ডেব্রিস গুলা বডি থেকে কাফিং এর মাধ্যমে বের হয়ে যাবে। এছাড়া আমরা কাফকে স্টিমুলেট করতে পারি, যেহেতু আমরা যেহেতু এখানে এক্সেস মিউকাস প্রডিউস হচ্ছে, তো সেই কারণে আমরা দেখা গেছে যে মিউকাসটাকে লাইসিস করে সেটাকে বের করে দিতে পারি। যে তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে আর্লি স্টেজে কি হয় আর রিকভারি স্টেজে কি হয়। আর্লি স্টেজে আবার বলতেছি, আর্লি স্টেজে যেহেতু মিউকাসের সিক্রেশনটা কমে যায়, মিউকাসের সিক্রেশন কমে যাওয়ার কারণে ভিসকোসিটিটা বেড়ে যায়। যেহেতু মিউকাসের সিক্রেশন কমে যায় এই জন্য রেসপিরেটরি সিস্টেমের যে সব লাইনিং আছে সেই লাইনিং গুলাতে নর্মালি যে কোনো বস্তু এসে ইরিটেশন দিতে পারে, ইরিটেশন দিলে সেখানে কাফিং এর সৃষ্টি হবে, যেটা কে আমরা ইউজলেস কাফ বলি। তো এই আর্লি স্টেজে সকল সমস্যা থেকে সমস্যার সমাধান হচ্ছে যে মিউকাসের সিক্রেশনটাকে যদি আমি বাড়িয়ে দিতে পারি আর মিউকাসের ফ্লুইডিটিটাকে যদি আমি বাড়িয়ে দিতে পারি তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভলিউম অফ দ্য মিউকাসের ভলিউম রেসপিরেটরি সিস্টেমের বা হ্যাঁ রেসপিরেটরি সিস্টেমের আমরা ব্রঙ্কিয়াল সিচুয়েশনটা বাড়িয়ে দিতে পারি, তারপর হচ্ছে ভিসকোসিটিটা কমে দিতে পারি, কাফিং এর ফ্রিকোয়েন্সিটা কমে দিতে পারি যেহেতু এখানে ড্রাই হাঁস আর পেইনফুল কাফ হচ্ছে। এরপর রিকভারি স্টেজে আমরা দুইটা জিনিস দেখলাম, যে এখানে মিউকাসের সিক্রেশন বেড়ে যায় এবং এখানে যে এয়ারওয়েজ আছে সেই এয়ারওয়েজে টিস্যু ডেব্রিস জমা হয়। তো এই টিস্যু ডেব্রিসটা যদি এয়ারওয়েতে জমা হয়ে যায় তাহলে কিন্তু এয়ারওয়ের যে লুমেন আছে সেই লুমেনটা ছোট হয়ে যাবে বা সেই লুমেনটা ব্লক হয়ে যাবে। এই জন্য এই যে অ্যাক্সেস মিউকাসটা আছে সেই অ্যাক্সেস মিউকাসটাকে আমরা বডি থেকে বের করে দিতে পারি। তো কিভাবে বের করে দিতে পারি, এই মিউকাসটার ফ্লুইডিটি আমরা যদি বাড়ায় দিতে পারি তাহলে মিউকাসটা কিন্তু ডিসকাস কম হবে এবং সহজে বের হয়ে যাবে। তাছাড়া আমরা যদি সিলিয়ারি মুভমেন্ট বাড়ায় দিতে পারি তাহলে টিস্যু ডেব্রিসগুলো কাফিং এর মাধ্যমে এক্সপেল হয়ে যাবে।
তো যে সকল ড্রাগগুলো রেসপিরেটরি সিস্টেমের প্রবলেমে ব্যবহৃত হয় তারা হচ্ছে এক্সপোর্টেন্ট, যেগুলা রেসপিরেটরি সিস্টেমে বা ব্রঙ্কিয়াল সিক্রেশনটাকে বাড়ায়, ফ্লুইডিটি, মিউকাসের ফ্লুইডিটিটা বাড়ায়। অ্যান্টিটুসিটিক বা কাফ সেডেটিভ যাকে বলা হয় ব্রোঙ্কোডাইলেটর, মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগ আর রেসপিরেটরি স্টিমুল্যান্ট। তো প্রথম যে ড্রাগটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপোর্টেন্ট ড্রাগ, মানে যে সকল ড্রাগগুলা রেসপিরেটরি সিক্রেশন এর ভলিউম বাড়ায় আর সাথে সাথে ফ্লুইডিটিও বাড়ায়। আলটিমেটলি কথা হচ্ছে যে আমি যদি রেসপিরেটরি সিক্রেশনের ফ্লুইডিটি বাড়াই দিতে পারি তাহলে কিন্তু ভলিউম আলটিমেটলি বেড়ে যাবে। তাছাড়া পেইনটাকে রিলিফ করার জন্য আর কাফিং টেন্ডেন্সিটাকে একটু পরিমাণ মানে কমানোর জন্য। তো এই দুইটা স্টেজ কিন্তু আমরা আগে দেখেছি যে এগুলা আর্লি স্টেজ অফ ইনফ্লামেশনে হয়ে থাকে। পেইন হচ্ছে এখানে, তারপর হচ্ছে যে কাফিং টেন্ডেন্সিটা বেড়ে গেছে, তো এই দুইটাকে রিলিফ রিলিফ করেও কিন্তু আর্লি স্টেজে এক্সপোর্টেরনটা কিন্তু কাজ করে। দ্যাট মিনস এই এক্সপোর্টেরনটা আর্লি স্টেজ, লেট স্টেজ, দুইটা স্টেজে মোটামুটি কাজ করে। তো যেহেতু লেট স্টেজে বা রিকভারি স্টেজে আমরা দেখেছি যে মিউকাসের সিক্রেশনটা বেড়ে যায়, তো এখানে যদি আমি মিউকাসের সিক্রেশনটা বা ফ্লুইডিটিটা বাড়ায় দিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই বডি থেকে এই কাফিং এর মাধ্যমে এক্সপাল হয়ে যেতে পারে। তো এটা কে আমরা ধরে নিতে পারি যে রিকভারি স্টেজ অফ ইনফ্লামেশন, রিকভারি স্টেজে আমরা এক্সপোর্টেন্টটাকে ইউজ করতে পারি। আর ভলিউম অফ দ্য রেসপিরেটরি সিক্রেশন এটা আমরা আর্লি স্টেজে ইউজ করতে পারি। তাহলে এটা আর্লি স্টেজে, এটা রিকভারি স্টেজে, আর দুইটা আর্লি স্টেজে। তো এক্সপোর্টেন্টের টাইপ হচ্ছে তিনটা। ইনহেল, যেটা আমরা ইনহেলেশনের মাধ্যমে গ্রহণ করব, ইনজেস্ট বা যেটা আমরা ইনজেকশনের মাধ্যমে বা খাবারের মাধ্যমে গ্রহণ করব, আর মিউকোলাইটিক যেটা মিউকাসকে লাইসিস করে দিবে, সেটা হচ্ছে মিউকোলাইটিক এক্সপোর্টেন্ট। তো ইনহেলেন্ট এক্সপোর্টেন্ট হচ্ছে যে একে তাপের মাধ্যমে, এই সকল এজেন্টকে তাপের মাধ্যমে বা বয়লিং এর মাধ্যমে, ইনহেলেশনের মাধ্যমে নেওয়া হয়। তার মধ্যে হচ্ছে অয়েল অফ টারপেন্টাইন, ইউক্যালিপটাস অয়েল, বেনজোয়েন। তো এক্সপোর্টেন্ট হচ্ছে এমন ড্রাগ যেটা রেসপিরেটরি সিস্টেমের ভলিউমটাকে বাড়ায় দিবে বা রেসপিরেটরি সিস্টেমের ভলিউমটাকে বাড়ায় দেবে, ফ্লুইডিটাকে বাড়ায় দিবে। তো কি করবে, এটার মোড অফ অ্যাকশন হচ্ছে, এটা কিভাবে কাজ করে, তো এটা ডাইরেক্টলি ব্রোঙ্কিয়াল সিক্রেটরি সেলকে স্টিমুলেট করে, যার কারণে রেসপিরেটরি বা ব্রোঙ্কিয়াল সিক্রেশনটা বেড়ে যায়। তাহলে ইনহেল এক্সপোর্টেন্টের কাজ হচ্ছে ডাইরেক্টলি সেটা ব্রোঙ্কিয়াল সিক্রেটরি সেলকে স্টিমুলেশন করবে যে ব্রোঙ্কিয়াল সিক্রেশনটাকে বাড়াতে। তাছাড়া ইনজেস্ট এক্সপোর্টেন্ট যেটাকে বলি আমরা, এটা দুই রকমের, রিফ্লেক্স বা নাউজেন্ট এক্সপোর্টেন্ট, লোকালি অ্যাক্টিং এক্সপোর্টেন্ট। তো রিফ্লেক্স বা নাউজেন্ট এক্সপোর্টেন্ট এটা দ্বারা বোঝাচ্ছে যে বমির মাধ্যমে বা বমিশনের মাধ্যমে এই এক্সপোর্টেন্টটা কাজ করবে। লোকালি অ্যাক্টিং এক্সপোর্টেন্ট, এটা লোকালি কাজ করবে, জানা কথা। তো রিফ্লেক্স অথবা নাউজেন্ট এক্সপোর্টেন্ট যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে এরা ভমিশন টেন্ডেন্সিটা বাড়ায় দেয়। ভমিশন টেন্ডেন্সিটা যখন বাড়াবে তখন কিন্তু আলটিমেটলি রেসপিরেটরি সিক্রেশনটাও বেড়ে যাবে। তো এটার কাজ হচ্ছে যে ব্রোঙ্কিয়াল সিক্রেশনটাকে স্টিমুলেট করে ভমিটিং টেন্ডেন্সিটা বাড়ানোর মাধ্যমে। তো এর আইপ্যাক্স, কোয়েল, বলসাম অফ কালু এটা হচ্ছে উদাহরণ। তো আইপ্যাক আইপ্যাক এটা ইমেটিন কন্টেন্ট করে, যেটা আমরা জানি যে ভমিশন টেন্ডেন্সি বা ভমিশন করাতে সাহায্য করে ইমেটিন। আর স্কুইলের সাথে ইমেটিক আছে, স্কুইলের আহ, স্কুইলের আছে ইমেটিক প্রপার্টিজ প্লাস এর কার্ডিওটেনিক প্রপার্টিও আছে। দ্যাট মিনস এটা কিন্তু হার্টের অবস্থাটাকে ভালো করে দেয়, কার্ডিওটনিক অ্যাক্টিভিটি। তো এই রিফ্লেক্স বা নোজেন্ট এক্সপোর্টেন্ট আমরা কখন ইউজ করব, যখন কমন কোল্ড হবে, অ্যাকিউট এবং ক্রনিক ব্রঙ্কাইটিস হবে, ব্রঙ্কো নিউমোনিয়া হবে। এই তিনটা কারণে কিন্তু আমরা দেখা গেছে যে রিফ্লেক্স বা নোজেন্ট এক্সপোর্টেন্ট ব্যবহার করতে পারি। লোকালি অ্যাক্টিং এক্সপোর্টেন্ট হচ্ছে সোডিয়াম আয়োডাইড, ওকে,
যার মানে এই সোডিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড হচ্ছে লোকালি অ্যাক্টিভ, মানে এরা রেসপিরেটরি সিস্টেমের ট্রাক্টে বা রেসপিরেটরি সিস্টেমে কাজ করবে ডাইরেক্টলি। তো আয়োডাইড এটা স্টিমুলেশন দিবে রেসপিরেটরি সিস্টেমকে বা ব্রঙ্কিয়াল মিউকোসাকে যে সিক্রেশন বাড়ানোর জন্য। তো সোডিয়াম আয়োডাইড এবং পটাশিয়াম আয়োডাইডের মধ্যে যে আয়োডাইডটা আছে সেটা ব্রঙ্কিয়াল মিউকোসাকে স্টিমুলেশন করবে, যার কারণে সিক্রেটরি অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে। অল্টারনেটিভ এটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, পালমোনারি ইমফাইসেমা, উপরের মতোই পালমোনারি ইমফাইসেমা, তারপর ব্রঙ্কিয়াল অ্যাজমা, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে সোডিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড কিন্তু ইউজ করা হয়। আইপ আইপেকেক, স্কুইল, বালসাম অফ কালু, এগুলো হচ্ছে নউজেন্ট এক্সপোর্টোরেন্ট। মিউকোলাইটিক এক্সপোর্টোরেন্ট যেগুলা মিউকাসকে, বোঝা যাচ্ছে যে 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 মিউকাস গুলাকে লাইসিস করে আহ, তার ফ্লুইডিটিটাকে বাড়ায় দিবে, সেটা হচ্ছে মিউকোলাইটিক এক্সপোর্টোরেন্ট। তো ড্রাগ, যে সকল ড্রাগ গুলা তৈরি হয়েছে ব্রঙ্কিয়াল সিক্রেশনটাকে ইজি করার জন্য, মিউকাসটা যদি দেখা গেছে যে পাতলা হয়ে যায় তাহলে ব্রঙ্কিয়াল সিক্রেশনটা কিন্তু ইজি হবে, এবং সিলিয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু সিলিয়ার রিঅ্যাকশনটাও সোজা হবে। তাহলে মিউকোলাইটিক এক্সপোর্টেন্টটা কিভাবে কাজ করে, যে এরা মিউকাসকে লাইসিস করে দেয়, যার কারণে দেখা গেছে যে ব্রঙ্কিয়াল সিক্রেশনটা ইজিয়ার হয়ে যায়। তাছাড়া এরা ব্রঙ্কিয়াল সিক্রেশনটাকে ইজি করে সিলিয়ারি অ্যাকশনের মাধ্যমে, মানে প্রথমে হচ্ছে মিউকাসটাকে লাইসিস করে দিল, লাইসিস করে দেওয়ার পর সিলিয়ার রিঅ্যাকশন বাড়াই দিল, এবং সেই সিলিয়ার রিঅ্যাকশন বাড়াই দেওয়ার ফলে অথবা কফের মাধ্যমে সে সেগুলা বা মিউকাসগুলো বাইরে থেকে, বডি থেকে বের হয়ে গেল। সোডিয়াম অ্যাসালসিস্টিন 20% আর ব্রোমহেক্সিন, এরা হচ্ছে মিউকোলাইটিক এক্সপোর্টেন্ট। এরা কিভাবে কাজ করে? তো সালফাইড্রিল গ্রুপ, যেটা সোডিয়াম অ্যাসিডোসিস্টিনের যে সালফাইড্রিল গ্রুপ আছে সেটা এক্সুডেড, মানে যে টিস্যু রিকভারি স্টেজে যে টিস্যুগুলা বা টিস্যু ডেব্রিস গুলা জমা হয় ইনফ্লামেশন হওয়ার ফলে যে এক্সুডেডটা লুমেনে জমা হয় বা এয়ারওয়েতে জমা হয়, সেগুলার ডাইসালফেট বন্ডকে ভেঙে ফেলে। ডাইসালফেট বন্ডকে ভেঙে ফেলার ফলে এই এক্সুডেডটা মধ্যে যে ফ্লুইডিটিটা বেড়ে যায়। তাহলে অ্যাসিটোসিস্টিন সোডিয়াম অ্যাসিটোসিস্টিন একটা মিউকোলাইটিক এক্সপোর্টেন্ট। তো এটার কাজ হচ্ছে যে মিউকাসকে লাইসিস করে দেওয়া, মানে মিউকাসের ফিজিক্যাল প্রপার্টিটাকে চেঞ্জ করে দেওয়া বাই। এখন সোডিয়াম অ্যাসিটালসিস্টিনের কাজ হচ্ছে সোডিয়াম অ্যাসাইলসিস্টিনে যে সালফাইড্রাল গ্রুপটা আছে সেটা যে টিস্যু এক্সুডেড টিস্যু ইনফ্লামেশন বা ইনফ্লামেশনের ফলে যে এক্সুডেড গুলা এয়ারওয়েসে জমা হয়েছে সেগুলোর মধ্যে যে ডাইসালফাইড বন্ড ছিল সেই ডাইসালফাইড বন্ডটাকে ভেঙে ফেলা। ভেঙে ফেললে ফিজিক্যাল প্রপার্টিজের এক্সুডেটেড ফিজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হবে। তাহলে মিউকোলাইটিক এক্সপোর্টেন্ট যদি আমরা অ্যাজ এ ব্রিফ আলোচনা করি, এটার কাজ হচ্ছে এরা ব্রঙ্কিয়াল সিক্রেশনকে ইজি করে দিবে। কিভাবে করবে ব্রঙ্কিয়াল সিক্রেশনটাকে ইজি? প্রথম কথা হচ্ছে যে এরা সিলিয়ারি অ্যাকশন বাড়ায় দিবে। শুধু সিলিয়ারি অ্যাকশন বাড়াইলেই কিন্তু ব্রঙ্কিয়াল সিক্রেশনটা ইজি হবে না। এরা যেহেতু মিউকাসটাকে লাইসিস করে দেয় বা মিউকাসটাকে ভেঙে দেয়, মিউকাসটা কিন্তু আগের মতো ভিসকাস থাকে না। ভিসকাস না থাকার কারণে ফ্লুইডিটিটা বেড়ে যায়। ফ্লুইডিটি বেড়ে গেলে যেহেতু সিলিয়ারি অ্যাকশনটা বাড়তেছে সাথে সাথে, তো তারা খুব সহজে কাফিং এর মাধ্যমে এক্সপেল করে দেয়। তাছাড়া কাফিং ফ্রিকোয়েন্সিটাকেও কিন্তু কমায় দেয়, কারণ কি একসাথে যদি অনেকগুলা বের হয়ে যায় বারবার কিন্তু কাশি দেওয়া লাগবে না। তাহলে হচ্ছে সোডিয়াম অ্যাসিটাইলসিস্টিন 20%, ব্রোমহেক্সিন। সোডিয়াম অ্যাসাইল 20% এর মধ্যে সালফাইড্রাল গ্রুপ থাকে, যেটা এক্সোডেটেড ডাইসালফাইড বন্ডকে ভেঙে ফেলে এবং ফিজিক্যাল প্রপার্টিজটাকে চেঞ্জ করে দেয়। তাছাড়া এখন নিউক্লোলাইটিক এক্সপ্লোরেন্টের মধ্যে আরেকটা হচ্ছে ব্রোমহেক্সিন। এই ব্রোমহেক্সিনটা কি করে, সেলের মধ্যে যে লাইসোজোম আছে সেই লাইসোজোমাল ফাংশনটাকে ইমপ্রুভ করে।
আমরা জানি যে বডিতে সেলের মধ্যে যে লাইসোজোম আছে সেটা হাইড্রোলাইটিক এনজাইম ক্যারি করে। তার মধ্যে একটা হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে হাইড্রোলেজ। এই লাইসোজোমাল হাইড্রোলাইজ এনজাইম মিউকাসের মধ্যে যে মিউকোপলিস্যাকারাইড ফাইবার আছে সেগুলোকে ভেঙে ফেলে। ভেঙে ফেলার ফলে কি হয়, ভিসকোসিটিটা কমে যায় এবং মিউকাসের যে ফ্লুইডিটিটা সেটা বেড়ে যায়। ডোজ আমরা কি পরিমাণ দিব? স্মল এনিমেলে পার কেজিতে 1 মিলিগ্রাম দিব একদিনে ডেইলি। হর্সের ক্ষেত্রে 0.1 to 0.25 মিলিগ্রাম কেজি 7 দিন পার ওরাস বা পার ইন্টারভালে দিতে পারি আমরা। ওকে, তাহলে আমরা দেখলাম যে মিউকোলাইটিক এক্সপোর্টেন্ট দুইটা ড্রাগ আছে, সোডিয়াম অ্যাসেলসিস্টিন আর ব্রোমহেক্সিন। এক্সপোর্টেন্ট কাফ মিক্সচার লার্জ এনিমেলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড 8 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড 12 গ্রাম, অ্যালুমিনিয়াম ক্লোরাইড 8 গ্রাম, তারপর এক্সট্রাক্ট বেলোডোনা 0.6 গ্রাম, মোলাসেস বা চিটাগুড় আমরা যেটাকে বলি সেটা 100 গ্রাম দিব। এবং এই মিক্সচারটাকে, এটা একটা মিক্সচার বানাবো এবং তাকে 6টা পার্টে ভাগ করব। 2 দিনে 3বার করে 6বার আমরা অ্যাডমিনিস্ট্রেশন করব লার্জ অ্যানিমেলে। তাছাড়া বাংলাদেশের বাজারে যে সকল ড্রাগগুলো অ্যাভেলেবল সেটার মধ্যে হচ্ছে টুস্কা। এই টুস্কা একটা এক্সপোর্টেন্ট, স্কয়ার কোম্পানি বানায় এবং ম্যানুফ্যাকচার করে, এবং এটা 100 ml বোতলে বা 100 ml কাঁচের সিরাপে, কাঁচের বোতলে সিরাপ হিসেবে পাওয়া যায়। এক্সপোর্টেন্ট যেটা সেটা এসকেএফ ম্যানুফ্যাকচার করে, এটাও 100 ml। জেফিল, এটাও জেসন কোম্পানি ম্যানুফ্যাকচার করে এবং 100 ml বোতলে, কাঁচের বোতলে পাওয়া যায়। এখন অ্যান্টিটুসিটিভ বা কার্ব সেডেটিভ, নাম শুনে বুঝতে পারছি যে এরা কাফকে সেডেশন করবে বা কাফের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে রিডিউস করবে। তো যে সকল এজেন্ট ড্রাগের, যে সকল এজেন্ট বা ড্রাগ দেখা গেছে যে কাফিং ইনসিডেন্সটাকে কমায় ফেলে, সেন্ট্রালি কাফিং যে সেন্টারটা আছে সেটাকে ডিপ্রেস করে। মানে সেন্ট্রালি বা ব্রেইনে কাফিং যে সেন্টারটা আছে সেই সেন্টারটাকে আমি যদি সাপ্রেস করে দেই বা ডিপ্রেস করে দিই, আমি যদি তাকে ডিপ্রেস করে দিই তাহলে দেখা গেছে যে কাফিং টেন্ডেন্সিটা কিন্তু আপনা আপনি কমে যাবে। এখন কথা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আমি অ্যান্টি টুসিটিভ ড্রাগ বা কাফ সেডেটিভ ড্রাগ ইউজ করব। সেটা হচ্ছে যে যখন কাফিংটা পেইনফুল হবে, মানে একদম প্রাইমারি স্টেজে বা আর্লি স্টেজ অফ ইনফ্লামেশনে আমি কিন্তু এই অ্যান্টিটুসিটিভ ড্রাগটা ইউজ করতে পারি। নন প্রোডাক্টিভ সবগুলো আর্লি স্টেজে, মানে সবগুলো লক্ষণ কিন্তু আর্লি স্টেজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তাহলে অ্যান্টিটুসিসিভটা আমরা আর্লি স্টেজে ইউজ করতে পারি। ওকে, তাছাড়া আমরা রিকভারি স্টেজে ইউজ করতে পারি, তবে না করাটাই বেটার। কারণ ওখানে কাফিং টেন্ডেন্সি যদি নাই থাকে তাহলে কিন্তু ওই মিউকাসটা লাইসিস হয়ে বা মিউকাসের ফ্লুইডিটি বাড়িয়ে লাভ নেই যদি কাফিং টেন্ডেন্সিটাই কমে যায়। কন্ট্রাইন্ডিকেশন ওয়েন সিক্রেশন মিউকাস ইজ এক্সেসিভ, যদি এক্সেস পরিমাণ মিউকাসের সিক্রেশন হয় তখন কিন্তু আমি যদি কাফিং টেন্ডেন্সিটা কমাই দিই তাহলে কিন্তু ওই এয়ারওয়েজটা ব্লক হয়ে যাবে, যার কারণে রেসপিরেটরি সিস্টেমে আরো সমস্যা হবে। এই জন্য আমি বলেছি যে রিকভারি স্টেজে এই অ্যান্টিটুসিটিভ ড্রাগ ইউজ না করাই ভালো। কারণ হচ্ছে রিকভারি স্টেজে আমরা কি করেছি, রিকভারি স্টেজে যেহেতু ফ্লুইডিটিটাকে বাড়িয়ে দিয়েছি বা এখানে এক্সেস মিউকাস প্রোডাকশন হচ্ছে আর টিস্যু ডিব্রিজ গুলো জমা হচ্ছে এয়ার স্পেসে, তো সেখানে আমরা যদি সেখানে আমাদের এই অ্যান্টিটুসিটিভ ইউজ না করাই ভালো। দুই ধরনের অ্যান্টিটুসিটিভ বা কাফ সেডেটিভ আছে, যেটা ডাইরেক্টলি মেডুলা অবলঙ্গাটাতে কাজ করবে আর যেটা
লোকালি কাজ করবে, যেটা ডাইরেক্টলি যদি ডাইরেক্টলি মেডুলা অবলঙ্গটাতে কাজ করে সেটা সেন্ট্রালি অ্যাক্টিং টুসিসিভ বা কাফ কাফ সেডেটিভ আর অথবা অ্যান্টিটুসিসিভ। আর যেটা ডাইরেক্টলি দেখা গেছে যে কাজ করে সেটা হচ্ছে অ্যান্টি ডাইরেক্ট অ্যাক্টিং টুসিসিভ। তো ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে আমরা আহ, যদি দেখি তাহলে প্রথমে দেখতে পাচ্ছি যে কাফিং টেন্ডেন্সিটা কখন হয়, যখন হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টে এর মিউকাস সিক্রেশনটা কমে গেলে সেখানে ইরিটেশন হয়, ইরিটেশন হওয়ার কারণে দেখা গেছে যে কাফিং টেন্ডেন্সিটা হয়। তো এখন আমি যদি এই ইনফ্লাম ট্র্যাকটাকে বা ইনফ্লাম এয়ারওয়েজটাকে আমি যদি কোট করে দিই তাহলে কিন্তু দেখা গেছে যে কাফিং টেন্ডেন্সিটা কমে যাবে। যেমন বেন লোকাল অ্যানেস্থেটিক আমি যদি যেমন বেনজোনানেট বেনজোনাটাটেট অক্সালামিন, অক্সালামিন সবসময় অক্সালামিন বেশি ইউজ করা হয়, বেনজোনাটা নাটাটি আর হচ্ছে অক্সালামিন। তাহলে ডাইরেক্ট অ্যাক্টিং টুসিটিসিড হচ্ছে যারা ইনফ্লাম মিউকাসটাকে প্রোটেকশন দিবে, সুথ করবে, যার ফলে কাফিং টেন্ডেন্সিটা কমে যাবে, তাকে বলা হয় ডাইরেক্ট অ্যাক্টিং টুসিটিভ। তো অক্সালামিন, বেনজো বেনজোনাটেট এরা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং টুসিটিভ। এখন অ্যান্টিহিস্টামিন ড্রাগগুলাও কিন্তু অ্যান্টিটুসিটিভ হিসেবে কাজ করে, কারণ যখন ইনফ্লামেশন হয় তখন হচ্ছে লোকাল হরমোন প্রডিউসার যার মধ্যে হিস্টামিন হচ্ছে এক ধরনের লোকাল হরমোন, এই হিস্টামিনের কারণে কিন্তু কাফিং টেন্ডেন্সিটা তৈরি হয়। তো এই হিস্টামিনটাকে যদি আমি ব্লক করে দিই, ব্লক করে দিলে কিন্তু এই দেখা গেছে যে কাফিং টেন্ডেন্সিটা কমে যাবে। মানে হচ্ছে লাংস সেল থেকে হিস্টামিন তৈরি হয়। তো এই লাং সেলটা বা এয়ারওয়েজটা যখন হচ্ছে ইনফ্লামড বা লাং সেলে বা রেসপিরেটরি ট্র্যাক্টে যদি ইনফ্লামেশন হয় সেখান থেকে হিস্টামিন তৈরি হবে। এই হিস্টামিনটা কাফিং টেন্ডেন্সিটা বাড়ায় দিবে। তো এই হিস্টামিনটাকে যদি আমি হিস্টামিন সিক্রেশনটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে দেখা গেছে যে এই হিস্টামিনটা মানে এই কাশিটা কমে যাবে। তার মধ্যে হচ্ছে ডাইক্লোরফেনালামিন, প্রোমেথাজিন, ডাইক্লোরফেনামিন, প্রোমেথাজিন এটা আমরা ইউজ করি বেশি। ক্লোরফেনারামিন আর প্রোমেথাজিন, ডাইফেনহাইড্রামিন এটা আমরা ইউজ করি, কারণ এই তিনটা ড্রাগ আমরা কিন্তু মানে খুব বেশি ইউজ করি। যেমন ডাইফেনারামিন, ডাইফেন ডাইফেনহাইড্রামিন, ক্লোরফেনারামিন ম্যালেট, প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড, এই সবগুলো ড্রাগ আমরা ইউজ করি। এগুলা এই অ্যান্টিহিস্টামিনিক ড্রাগগুলোর নাম কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো ডাইফেন ডাই নামগুলো একটু কঠিন, ডাইফেনহাইড্রামিন, এগুলা নামগুলা মুখস্থ রাখতে হবে। ডিসিপি আমি মনে রাখতাম সিআইডি অ্যান্টিহিস্টামিন। তো আমি মনে সিআইডি যে একটা শো আছে সেই শো থেকে আমি এই অ্যান্টিহিস্টামিনিক ড্রাগগুলোর নাম মনে রাখার চেষ্টা করতাম। ক্লোরফেনারামিন, তারপর হচ্ছে যেহেতু এখানে সিআইডি আমি বলেছি যে সিপিডি, ক্লোরফেনারামিন, ক্লোরফেনারামিন, তারপর হচ্ছে প্রোমেথাজিন, এরপর হচ্ছে সিপিডি, ডাইফেনহাইড্রামিন, এভাবে মনে রাখতে হবে। তাহলে ক্লোরফেনারামিন, প্রোমেথাজিন আর ডাইফেনহাইড্রামিন। এরপর সেন্ট্রালি অ্যাক্টিং টুসিসিভ যেটা আছে এর মধ্যে কাফিং সেন্টারটাকে বা মেডুলা অবলঙ্গটাকে ডিপ্রেস করে দিতে পারে, যেটা যেটার সাথে কিন্তু এই রেসপিরেটরি সেন্টারের ক্লোজলি অ্যাসোসিয়েশন রয়েছে। এখন অ্যান্টিটুসিসিভ ড্রাগকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, নার্কোটিক আর নন নার্কোটিক। নার্কোটিক হচ্ছে যেগুলা আহ, নেশা জাতীয় দ্রব্য, সেগুলো হচ্ছে নার্কোটিক। আর যেগুলো নেশা জাতীয় দ্রব্য না সেগুলো হচ্ছে নন নার্কোটিক, মানে যার যে ড্রাগ ইউজ করার ফলে এডিকশন হয়ে যায় তাকে নন নার্কোটিক ড্রাগ বলে, আর যার ফলে এডিকশন হয় না তাকে নন নার্কোটিক ড্রাগ বলে। অ্যানকোডিন, মরফিন এগুলো হচ্ছে নার্কোটিক ড্রাগ।
এগুলো সেন্ট্রালি মানে সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিথিসিটিভ, মানে এগুলো মেডুলা অবলঙ্গটাকে সারপ্রেস করে দেয়, ডিপ্রেস করে রাখে। তাহলে কোডিন সালফেট, মরফিন সালফেট, টার্পিন হাইড্রেট, তাহলে আমরা এই হাইড্রোকোডন হোয়াইট থ্রেড, তার মানে দুইটা জিনিস এখানে, দুইটা জিনিস আমাদের মনে রাখলে হবে, কোডিন সালফেট বা কোডিন সালফেট, মরফিন সালফেট, কোডিন মরফিন, এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। নার্কোটিক অ্যান্টিকোসিডির মধ্যে হচ্ছে কোডিন মরফিন আর টার্পিন, কোডিন মরফিন টার্পিন, এবং এখানে আছে কোডিন সালফেট, মরফিন সালফেট আর টার্পিন সালফেট। নন নার্কোটিক এর মধ্যে আছে কোডিন, কোডিনের পরিবর্তে ইউজ হয় পল কোডিন। ওকে, কোডিনের, কোডিনকে রিপ্লেস করে আসছে পল কোডিন। তারপর মরফিনকে ডিপ্রেস সরি মরফিনকে রিপ্লেস করে আসছে ডেক্সট্রো মেথোরফেন, ডেক্সট্রো মেথোরফেন। ওকে, নসকেপ্রিন, এই সব ড্রাগগুলা আমাদের একটু মনে কষ্ট করে মনে রাখতে হবে যে নার্কোটিক অ্যান্টিটিউসিভ ড্রাগ, অ্যান্টিটিউসিভ হচ্ছে যেগুলা সেন্ট্রালি বা সেন্ট্রাল অ্যাক্টিং অ্যান্টিটিউসিভ হচ্ছে যেগুলো মেডুলা অবলঙ্গটাকে ডিপ্রেস করে রাখে, সেগুলো হচ্ছে সেন্ট্রাল অ্যাক্টিং অ্যান্টিটিউসিভ। কডিন, মরফিন, তারপর টারপিন, হাইড্রেট, সবগুলো নার্কোটিক অ্যান্টিটিউসিভ। আর কলকরপিন, তারপর হচ্ছে নসকেপ্রিন, এই দুইটা জিনিস আমরা এক নম্বর আর 3 নম্বরটা আমাদের মনে রাখলেই হবে, কলকোডিন আর নসকেপ্রিন। আর ডেক্সট্রো মেথো মেথোরপেন, ডেক্সট্রোমেথোরপেন, এটা অকেশনালি বা মনে না রাখলেও হবে। যদি কেউ মনে রাখতে চায় তাহলে মনে রাখবে, আর যদি কেউ মনে রাখতে না চায় তাহলে কোনো সমস্যা নেই, কোডিনের পরিবর্তে কলকোডিন ইউজ করব। তাছাড়া নসকেপ্রিন তো আছেই। এখন নার্কোটিক অ্যান্টিথোসিডের মধ্যে আছে এরা অপোয়েড অ্যালকালয়েড, এরা অ্যালকালয়েড, হচ্ছে অ্যালকয়েড, অ্যালকালয়েড। কাফিং সেন্টার ডিপ্রেসেন্ট, যদি ইরিটেটিং কাফ হয়, মানে আমরা সব কিছুই যদি পেইনফুল কাফ হয় বা ইরিটেটিং কাফ হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সে সেটা কিন্তু আর্লি স্টেজে হয়, তো আর্লি স্টেজে নার্কোটিক অ্যান্টিথোসিসটা আমরা ইউজ করতে পারি। স্ট্যান্ডার্ড অ্যান্টিথোসিস, স্ট্যান্ডার্ড কন্ট্রাইন্ডিকেট ইন কোভিয়াস রেসপিরেটরি সিচুয়েশন, মানে এই আহ, যে ড্রাগগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা রিকভারি স্টেজে ইউজ করতে পারবো না। ডোজ, ডোজের ক্ষেত্রে ডগের ক্ষেত্রে 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি পার অসে কাপ মিক্সচারে দিতে পারি। আর যদি আমরা সাবকিউটেনিয়াস ইনজেকশন দিতে চাই তাহলে সেখানে 10 থেকে 65 মিলিগ্রাম দিতে হবে। হর্স আর ক্যাটেলে খুবই কম, সরি, হর্স আর ক্যাটেলে একটু বেশি, 0.2 থেকে 2 গ্রাম পারস কাপ মিক্সচার। এই জিনিসটা আমাদের একটু একটু মাথায় রাখতে হবে যে হর্স ক্যাটেলে কতটুকু দিতে হয় কোডিন, আর ডগে কতটুকু দিতে হয়। হর্স ডগের দিতে হয় 1 থেকে 2, যেহেতু ডগ ছোট তো তার আকারটাও ছোট, মানে তার সাইজটাও, ডোজটাও ছোট হবে। 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি। হর্স ক্যাটেলে 0.2 থেকে 2 গ্রাম, 0.2 গ্রাম থেকে 2 গ্রাম পার কেজি, তার পার গ্রাম, সরি, 0.2 থেকে 2 গ্রাম পার কেজিতে পার হচ্ছে কার্ব মিক্সচার হিসেবে দিতে হবে। অ্যাডভার্স ইফেক্ট, মানে এর সাইড ইফেক্ট হচ্ছে আহ, যেহেতু এই নার্কোটিক ড্রাগগুলো ব্রেইনে এফেক্ট করে, তো এই কনস্টিটিউশন কনস্টিটিউশন বা কোষ্ঠকাঠিন্য হয়ে যেতে পারে। এখন ব্রঙ্কোডাইলেটর, ব্রঙ্কোডাইলেটর হচ্ছে যে রেসপিরেটরি মাসল গুলো আছে, ওকে, ব্রোঙ্কাস, ব্রোঙ্কাসের চারপাশে যে মাসল গুলো আছে, স্মুথ মাসল, সেগুলোকে রিল্যাক্স যে ড্রাগ দ্বারা করা হয় বা যে এজেন্ট দ্বারা করা হয় সেগুলো হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। তাহলে ব্রঙ্কোডাইলেটর হচ্ছে ব্রঙ্কাসের মাসল গুলা স্মুথ বা ব্রঙ্কাসের চারপাশের চারপাশের মাসল গুলোকে বা সার্কুলেটিং মাসল গুলোকে যদি স্মুথ করা হয়, স্মুথ করা, যে সকল ড্রাগ বা এজেন্ট দ্বারা স্মুথ করা হয় তাকে ব্রঙ্কোডাইলেটর বলা হয়।
ডিজেপনিয়া ডিজোপনিয়া রিলিফ করে। তো রিলিফ বা স্টিমুলেশন অফ কাফিং কাফিং স্টিমুলেশনটাকে কিন্তু রিমুভ করে। ইন্ডিকেশন কি অ্যাজমাতে আমরা ইউজ করতে পারি, যেহেতু অ্যাজমা হচ্ছে স্পাজমোটিক কন্ট্রাকশন অফ দ্য স্মুথ মাসল অ্যারাউন্ড দ্য ব্রোঙ্কাস। তো ব্রোঙ্কাসের চারপাশে যে স্মুথ মাসল গুলো আছে সেই স্মুথ মাসল গুলো যদি হঠাৎ কন্ট্রাকশন হয় তাহলে ব্রোঙ্কাসে তাহলে অ্যাজমা সৃষ্টি হয়। তো এই মাসল গুলোটাকে আমি অ্যাজমাতে যেহেতু আহ, মানে মাসল গুলার কন্ট্রাকশন হয়, তো দেখা গেছে যে কন্ট্রাকশন হলে যদি আমরা মাসলটাকে রিল্যাক্স করি ব্রঙ্কোডাইলেটর দ্বারা, তাহলে অ্যাজমা রোগীটা কিছুটা হলে রিলিফ পাবে। ব্রঙ্কাইটিস, ট্রাকি আর ব্রঙ্কাস দুই জায়গায় ইনফ্লামেশন হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ইউজ করতে পারি ব্রঙ্কোনিউমোতে। ক্রনিক পালমোনারি ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া এই ক্ষেত্রেও কিন্তু আমরা ইউজ করতে পারি। এখন ব্রঙ্কোডাইলেটর, ওকে, এখন হচ্ছে যে অ্যান্টেরিয়র নার্ভাস সিস্টেম বা অ্যান্টেরিয়র নার্ভাস সিস্টেম বলতে অটোনমিক নার্ভাস সিস্টেমটা কিভাবে রেসপিরেটরি সিস্টেমকে রেগুলেট করে। ওকে, তো আমাদের কিছু নিউরো ট্রান্সমিটার প্রিন্সিপাল জানা লাগবে। মানে অ্যান্টেরিয়র নার্ভ, যেহেতু এই টপিকটা নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড, নার্ভাস সিস্টেমটা বডির সব ফাংশনকে কিন্তু সব সিস্টেমকে কন্ট্রোল করে। তো নার্ভাস সিস্টেমটা কিভাবে বা অটোমেটিক নার্ভাস সিস্টেমটা কিভাবে রেসপিরেটরি সিস্টেমকে রেগুলেট করে। তো আমরা জানি যে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক দুই ধরনের নার্ভ আছে আমাদের বডিতে। মানে অটোনমিক নার্ভাস সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম আর অটোনমিক সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, যদি কোনো ড্রাগ, মানে যদি কোনো নার্ভ মাইমেট, যদি কোনো ড্রাগ, এটা একটা ভালো উদাহরণ বা একটা সহজ উদাহরণ হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে আমরা যেহেতু দুই ভাগে ভাগ করতে পারি, প্যারাসিম্পেথেটিক আর সিম্পেথেটিক। যে সকল নার্ভগুলা প্যারাসিম্পেথেটিক নার্ভের মতো কাজ করে সেগুলা প্যারাসিম্পেথোমাইমেট্রিক। যেগুলা প্যারাসিম্পেথেটিকের মতো কাজ করে না বা যেগুলা প্যারাসিম্পেথেটিকের মতো দেখা গেছে যে কাজ করে না, সেগুলো প্যারাসিম্পেথোলাইটিক। এইভাবে এরকমই বলা হয়েছে যে যে সকল ট্রান্সমিটর যে সকল ট্রান্সমিটর সিম্পেথেটিক নার্ভের অ্যাকশনটাকে বাড়ায় দেয় সিম্পেথেটিক নার্ভের অ্যাকশনটাকে বাড়ায় দেয় সেটা হচ্ছে সিম্পেথোমাইমেট্রিক নিউরোট্রান্সমিটর। আর যেগুলা প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে এর যে অ্যাকশনটাকে বাড়ায় দেয় সেটা হচ্ছে প্যারাসিম্পেথোমাইমেট্রিক নার্ভ। তো এগুলো এখানে আলোচনার কিছুই নেই, যে প্যারাসিম্পেথেটিক নার্ভে প্যারাসিম্পেথোমাইমেট্রিক নার্ভ যেটা, বা এখানে আমি একটু কারেকশন হতে পারে যে প্যারাসিম্পেথোমাইমেট্রিক নার্ভ মানে যে যে নার্ভগুলো প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের মতো কাজ করে সেগুলো হচ্ছে প্যারাসিম্পেথোমাইমেট্রিক নার্ভ। তাহলে আলটিমেটলি আমরা এটা বলতেই পারি যে এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভ। এই প্যারাসিম্পেথেটিক নার্ভটা হচ্ছে অ্যাড্রেনার্জিক, কারণ এর যে পোস্ট গ্যাংলিয়ন আছে, প্রি গ্যাংলিয়ন, পোস্ট গ্যাংলিয়ন, এই পোস্ট গ্যাংলিয়নে নিউরোট্রান্সমিটার হিসাবে কিন্তু এই নন অ্যাড্রেনালিন কাজ করে। পোস্ট আমরা এখানে পোস্ট গ্যাংলিয়নে কোন নিউরোট্রান্সমিটারটা কাজ করে সেটা দেখতে যাচ্ছি, যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিয়নে নন এপিনেফ্রিন কাজ করে, আর প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে কোলিনার্জিক বা অ্যাসিটাইল কোলিন কাজ করে। এরপর প্রিগ্যাংলিওনিক নার্ভ এন্ডিং অফ বোথ সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক নার্ভের প্রিগ্যাংলিয়ন সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিয়নে
কিন্তু এই দেখা গেছে যে প্রিগ্যাংলিওনিক নার্ভ এন্ডিং এর মানে কথা হচ্ছে যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক দুইটা নার্ভাস সিস্টেমের এন্ডিং এ দুইটা নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিওনিক এন্ডিং এ কিন্তু অ্যাসিটাইলকোলিন কাজ করে। তো এই জিনিসটা একটু বোঝানো কষ্টকর চিত্র ছাড়া, যে তাহলে জাস্ট আমরা একটু মনে রাখি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নিউরো ট্রান্সমিটার যেটা পোস্ট মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিয়নে যেটা কাজ করে সেটা হচ্ছে আম, আমরা সেটা অ্যাড্রিনার্জিক বলি, মানে নন অ্যাড্রেনালিন। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের দেখা গেছে যে যেটা পোস্ট গ্যাংলিয়নে কাজ করে সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। প্রিগ্যাংলিওনিক নার্ভ মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রিগ্যাংলিওনিক নার্ভ এন্ডিং এ কিন্তু অ্যাসিটাইলকোলিন কাজ করে। এই জিনিসটা আমাদের, এই সকল জিনিস আমাদের একটু মাথায় রাখলেই এই জিনিসটা আমাদের বোঝা অনেক ইজি হয়ে যাবে, যে এই যে প্রিন্সিপাল নিউরো ট্রান্সমিটার গুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জিনিসটা বোঝা অনেকটা ইজি, অনেক ইজি হয়ে যাবে। তো অ্যান্টি অটোনমিক নার্ভাস সিস্টেম আর সোমাটিক নার্ভাস সিস্টেম, মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের এখন আমরা আলোচনা করব যে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আছে তা নিয়ে তার কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। যে সকল ড্রাগগুলা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাকশনটাকে বাড়ায় দেয় সেগুলো হচ্ছে অ্যাড্রেনার্জিক ড্রাগ। মানে যে সকল ড্রাগগুলা সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতোই কাজ করে সেগুলো হচ্ছে অ্যাড্রেনার্জিক ড্রাগ। আর যে সকল ড্রাগগুলা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাকশনটাকে ইনহিবিট করে, বা আমরা বলতে পারি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাকশনটাকে কমায় দেয়, সেটাকে আমরা বলতে পারি সিম্প্যাথোলাইটিক ড্রাগ অথবা অ্যান্টি অ্যাড্রেনার্জিক ড্রাগ। যেহেতু এখানে কিন্তু পোস্ট গ্যাংলিয়নে দেখা গেছে যে নন অ্যাড্রেনালিন কাজ করে, এই জন্য এটা হচ্ছে এখন অ্যাড্রেনার্জিক ড্রাগ মানে যে সকল ড্রাগ গুলা দেখা গেছে যে ওই সিম্প্যাথেটিক মানে প্যারাসিম্পেথোমাইমেটিক অথবা প্যারাসিম্পেথোলাইটিক সিম্পেথোমাইমেটিক সিম্পেথোলাইটিক হিসেবে কাজ করে। প্যারাসিম্পেথেটিকে তো কাজ করার কোনো সুযোগ নেই, কারণ প্যারাসিম্পেথেটিকে তো অ্যাসিটাইলকোলিন কাজ করে। তো অ্যাড্রেনার্জিক ড্রাগ মূলত তিন ভাবে কাজ করে: ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং আর মিক্সড অ্যাক্টিং। তো এই চারটা কিন্তু আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। এই চারটা আমাদের খুব ভালো করে মনে রাখা লাগবে যে অ্যাড্রেনার্জিক ড্রাগ গুলা কি কি। তো ডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ গুলোর মধ্যে আমরা আবার আগে আমরা একটু এই এখানে জিনিসটা আলোচনা করে নিই যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর কি কি আছে: আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু। তো আমাদের আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু শুধুমাত্র আমাদের, যেহেতু এখানে আমরা হার্ট নিয়ে আলোচনা করব না, তো আমাদের বিটা ওয়ান মনে রেখে লাভ নেই। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে বিটা ওয়ানটা কাজে লাগে না, আলফা ওয়ানটা কাজে লাগবে, কারণ এটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করতে কাজে লাগে। আমরা দেখবো সামনের দিকে যে আস্তে আস্তে যে আলফা ওয়ান ভ্যাসো কনস্ট্রিকশন করে, ব্লাড প্রেশার বাড়ায়, গ্যাস্ট্রিক অ্যাসিড মোটালিটিটা কমায়, ইউরিনারি ব্লাডার যে স্প্রিংটাকে সেটাকে কনস্ট্রাক্ট করে, পিপলকে ডাইলেট করে। আলফা টু কি করে, যে নন এপিনেফ্রিনটাকে রিলিজে ইনহিবিট করে। তাহলে আমাদের দুইটা জিনিস মনে রাখা লাগবে: আলফা টু আর বিটা টু। আলফা ওয়ান মানে বিটা ওয়ান বাদে আলফা ওয়ান। আলফা ওয়ানের কাজ হচ্ছে কন্ট্রাকশন করা ব্লাড ভেসেলকে, আলফা টুর কাজ হচ্ছে নন এপিনেফ্রিনকে রিলিজ হতে বাধা দেওয়া। বিটা টু হচ্ছে স্মুথ মাসলকে ব্রঙ্কোডাইলারিস, বিটা টু হচ্ছে স্মুথ মাসলকে রিল্যাক্স করা। তো আস্তে আস্তে আমরা দেখি যে আলফা অ্যাগনিস্ট আর বিটা অ্যাগনিস্ট, আলফা অ্যাগনিস্ট আর বিটা অ্যাগনিস্ট আমরা বলেছি যে আহ, এখানে কিন্তু আলফা টুর কোনো বিটা ওয়ানের কোনো ভূমিকা নেই, কারণ কি বিটা ওয়ান জাস্ট এই কার্ডিও প্রপার্টিস আছে।
তো ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে অ্যাড্রেনার্জিক ড্রাগের ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে আলফা অ্যাগনিস্ট আর বিটা অ্যাগনিস্ট আছে। মানে আলফার যেগুলা হচ্ছে আলফা রিসিপ্টরের উপর কাজ করে, আর যেটা বিটা রিসিপ্টরের উপর কাজ করে সেটাকে বলি, যেটা আলফা রিসিপ্টরের উপর ডাইরেক্টলি কাজ করে সেটা আলফা অ্যাগনিস্ট, আর যেটা বিটা রিসিপ্টরের উপর ডাইরেক্টলি কাজ করে সেটা বিটা অ্যাগনিস্ট, বা আলফা রিসিপ্টরের উপর যেটা কাজ করে সেটা আলফা অ্যাগনিস্ট, বিটা রিসিপ্টরের উপর যেটা কাজ করে বিটা অ্যাগনিস্ট। তো ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে আছে নন সিলেক্টিভ, যারা আলফা ওয়ান আলফা টু কোনোটাকে দেখা গেছে যে সিলেক্ট করে না, জাস্ট আলফা রিসিপ্টরের উপরেই কাজ করে, সেটা হচ্ছে নন সিলেক্টিভ। দ্যাট মিনস হচ্ছে আহ, প্রথম দিকে যদি একটু দেখি যে মোড অফ অ্যাকশনের উপর ভিত্তি করে অ্যাড্রেনার্জিক ড্রাগকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং আর মিক্সড অ্যাক্টিং। ডাইরেক্ট অ্যাক্টিং হচ্ছে যে আলফা ওয়ান রিসিপ্টরের অ্যাক্টিভিটিটাকে যারা বাড়ায় দিবে তারা আলফা ওয়ান আলফা অ্যাগনিস্ট, আর বিটা ওয়ান রিসিপ্টরটাকে রিসিপ্টর রিসিপ্টর রিসিপ্টরটাকে সাহায্য করবে বা রিসিপ্টরের ক্ষমতাটাকে বাড়ায় দিবে, সেটা হচ্ছে বিটা অ্যাগনিস্ট। তো আলফা যেটা আছে আলফা অ্যাগনিস্ট, মানে এই সকল ড্রাগ গুলা আলফা রিসেপ্টরের সাথে কম্পিটিশন করে না, বাইন্ড হওয়ার জন্য কম্পিটিশন করে না। এরা এরা হচ্ছে সাহায্য করে। আলফা অ্যাগনিস্ট হচ্ছে বিটা অ্যাগনিস্ট। আলফা অ্যাগনিস্টের মধ্যে নন সিলেক্টিভ হচ্ছে নন এপিনেফ্রিন, এপিনেফ্রিন। ওকে, নন এপিনেফ্রিন, এপিনেফ্রিন। বিটা অ্যাগনিস্টের মধ্যে আছে আইসোপ্রোটানল, এপিনেফ্রিন। তার মানে এপিনেফ্রিন কিন্তু দুই জায়গায়, আলফাতেও পাওয়া যায়, বিটাতেও পাওয়া যায়। তাহলে আলফা আলফা ওয়ান অ্যাগনিস্ট যেটা নন সিলেক্টিভ, নন এপিনেফ্রিন। তারপর হচ্ছে বিটা অ্যাগনিস্টের মধ্যে নন সিলেক্টিভের আইসোপ্রোটানল আর এপিনেফ্রিন। আর সিলেক্টিভ যেগুলা, যে সকল ড্রাগগুলা আলফা ওয়ান ছাড়া কাজ করে না, আবার যে সকল ড্রাগগুলা আলফা টু ছাড়া কাজ করে না। এখানে আলফা ওয়ানের রিসিপ্টরের সাথে অ্যাগনিস্ট ড্রাগ আর আলফা টু রিসিপ্টরের সাথে অ্যাগনিস্ট ড্রাগ, যেমন ক্লোনিডিন, এটা আলফা ওয়ান রিসিপ্টরের সাথে অ্যাগনিস্ট ড্রাগ। আর আলফা টু অ্যাগনিস্ট ড্রাগ হচ্ছে ফিনাইল এফ্রিন। তাহলে ক্লোনিডিন, ফিনাইল এফ্রিন। তারপর হচ্ছে বিটা টু তে ডলবুটামাইন, সালবুটামল। ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং কাজ করে অ্যাম্ফিটামিন, তারপর হচ্ছে মিক্সড অ্যাক্টিং এফিনফ্রিন। তাহলে এই যে আমরা এখন অ্যাড্রেনার্জিক অ্যাড্রেনার্জিক ড্রাগের যে ক্লাসিফিকেশনটা দেখলাম সেটা যদি আমরা আবার দেখি, যে মোড অফ অ্যাকশনের উপরে ভিত্তি করে অ্যাড্রেনার্জিক ড্রাগকে তিন ভাগে ভাগ করা হয়। যে সকল, প্রথম হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং, মিক্সড অ্যাক্টিং। যে সকল ড্রাগগুলা দেখা গেছে যে ডাইরেক্টলি আলফা রিসেপ্টরের উপর কাজ করবে সেটা হচ্ছে, মানে ডাইরেক্টলি কাজ করবে যেটা, যে সকল ড্রাগগুলা ডাইরেক্টলি কাজ করবে সেটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং। যে সকল গুলা ইনডাইরেক্টলি কাজ করবে ইনডাইরেক্ট অ্যাক্টিং। যেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইটার মাঝামাঝি কাজ করবে সেটা হচ্ছে মিক্সড অ্যাক্টিং। তাহলে ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে আমি আমার ডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কেউ আলফা রিসেপ্টরের উপর কাজ করবে, কেউ বিটা রিসেপ্টরের উপর কাজ করবে। এখন যে সকল ড্রাগগুলা আলফা রিসেপ্টরের ক্ষমতাটাকে বাড়ায় দেয়, বা আলফা রিসেপ্টরের সাথে আলফা রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে না, সেটা আলফা অ্যাগনিস্ট। নন সিলেক্টিভ সেটা আলফা ওয়ান না বিটা আলফা টু, সেটা হিসাব করে না। নন এপিনেফ্রিন, এপিনেফ্রিন। বিটা অ্যাগনিস্ট হচ্ছে নন সিলেক্টিভের মধ্যে আইসোপ্রোটানল, এপিনেফ্রিন। সিলেক্টিভের মধ্যে আছে ক্লোনিডিন, এপিনেফ্রিন। ক্লোনিডিন আলফা ওয়ানে, ফিনালেফ্রিন আলফা টুতে, ডলবুটামাইন হচ্ছে আলফা ওয়ানে, বিটা ওয়ানে, আর সালবুটামাইন হচ্ছে বিটা টুতে। ইনডাইরেক্টলি অ্যাক্টিং অ্যাম্ফিটামিন, মিক্সড অ্যাক্টিং হচ্ছে এফিড্রিন। এটা আমরা দেখলাম। তো প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম এখন আমরা দেখব যে যে সকল ড্রাগগুলো প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেশন করে সেটা হচ্ছে প্যারাসিম্পথেটিক মাইমেটিক ড্রাগ বা কোলিনার্জিক ড্রাগ। কারণ কি এই প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমের
পোস্ট গ্যাংলিয়নে কিন্তু দেখা গেছে যে এই অ্যাসিটাইলকোলিনই কাজ করে। তারপর প্যারাসিম্পেথল মাইমেটিক ড্রাগ, এই প্যারাসিম্পেথল মাইমেটিক ড্রাগ হচ্ছে লাইটিক ড্রাগ হচ্ছে যারা প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে ইনহিবিট, নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটিটাকে বা অ্যাকশনটাকে ইনহিবিট করে, সেটা হচ্ছে প্যারাসিম্পেথো লাইটিক ড্রাগ। তো এরও দেখা গেছে যে দুই ভাবে কোলিনার্জিক ড্রাগ কাজ করে, একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং আর একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং। ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে আমরা অ্যাসিটাইলকোলিন, পাইলোকার্পিন, এয়ারকোলিন। এয়ারকোলিনটা হচ্ছে কাঁচা সুপারির মধ্যে পাওয়া যায় এয়ারকোলিন। তাহলে এই সায়ালক হিসেবে কিন্তু এটা কাজ করে, রিফ্লেক্স সায়ালক হিসেবে কিন্তু এরা কাজ করে। যে ডাইরেক্ট অ্যাক্টিং যে কোলিনার্জিক ড্রাগ আছে তারা কিন্তু রিফ্লেক্স সায়ালক হিসেবে কাজ করে, বা স্যালিভারি স্টিমুলেন্ট হিসেবে কিন্তু এরা কাজ করে। তাহলে কোলিনার্জিক ড্রাগকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোলিনার্জিক, একটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং আর একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাক্টিং। ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে আছে অ্যাসিটাইলকোলাইন, পাইলোকার্পিন, এরকোলিন। ইরিভার্সিবল এর মধ্যে, ইনডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে আছে ইরিভার্সিবল, তারপর হচ্ছে রিভার্সিবল। ইরিভার্সিবল অ্যাসিটাইলকোলিন হচ্ছে ম্যালাথিয়ন আর কার্বাইল, এই দুইটা ইরিভার্সিবল অ্যাসিটাইলকোলিন কিন্তু টক্সিন হিসেবে ইউজ করা হয়। ম্যালাথিয়ন এবং কার্বাইল এরা টক্সিন হিসেবে, টক্সিক এজেন্ট হিসেবে ইউজ হয়, রিভার্সিবল অ্যাসিটাইলকোলিন এজেন্ট ম্যালাথিয়ন কার্বাইল। আবার রিভার্সিবল অ্যাসিটাইলকোলিন এজেন্ট যেটা ফাইসোস্টেগমিন, নিউস্টেগমিন, এরাও কিন্তু দেখা গেছে যে নিউরোটক্সিসিটি করে। রিভার্সিবল অ্যাসিটাইলকোলিন এজেন্ট ফাইসোস্টেগমিন, নিউস্টেগমিন, এরা কিন্তু মানে টক্সিসিটি, নিউরোটক্সিসিটি করে। তাহলে আমরা একটু যদি প্রথম থেকে খেয়াল করি যে অ্যাড্রেনার্জিক ড্রাগ বা এই রেসপিরেটরি সিস্টেমকে কিভাবে অটোনমিক নার্ভাস সিস্টেমটা কন্ট্রোল করে বা তার সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের এক মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে পোস্ট গ্যাংলিয়ন, সেই পোস্ট গ্যাংলিয়নে পাওয়া যাবে নন এপিনেফ্রিন। প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিয়নে পাওয়া যাবে অ্যাসিটাইলকোলিন। সেই অনুযায়ী কিন্তু এদের নাম অ্যাড্রিনার্জিক আর কোলিনার্জিক করা হয়েছে। আর দুইটা নার্ভ এন্ডিং এর দুইটা নার্ভ এন্ডিং এর পোস্ট গ্যাংলিয়নে কিন্তু অ্যাসিটাইলকোলিন পাওয়া যাবে। এখন এই যে সকল ড্রাগগুলা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেশন করে সেটা হচ্ছে অ্যাড্রিনার্জিক ড্রাগ, আর যেগুলা ইনহিবিট করে সেটা সিম্প্যাথেটোলাইটিক ড্রাগ। তো এই সিম্প্যাথেটোলাইটিক সরি এই অ্যাড্রিনার্জিক ড্রাগ যেগুলো হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কাজ করে, তাদেরকে আমরা দুই ভাগে, তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্টলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কাজ করবে, ইনডাইরেক্টলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের উপর কাজ করবে, ইনডাইরেক্ট ডাইরেক্ট দুইটার মিক্সড কাজ করবে, মানে মিক্সড কাজ করবে। তাহলে ডাইরেক্টলি আলফা রিসেপ্টরের সাথে, আলফা রিসেপ্টরের উপর কাজ করবে ডাইরেক্টলি অ্যাক্টিং যেটা আলফা অ্যাগনিস্ট আর বিটা অ্যাগনিস্ট। ডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে আমরা এই ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আলফা অ্যাগনিস্ট আর বিটা অ্যাগনিস্ট। আলফা অ্যাগনিস্টের মধ্যে দেখা গেছে যে নন এপিনেফ্রিন, নন সিলেক্টিভ আলফা অ্যাগনিস্ট। আবার আলফা অ্যাগনিস্টকে দ্যাট মিন্স আমরা কিন্তু একটা ক্লাসিফিকেশনের আন্ডারে একে ফেলাইতে পারি। তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট অ্যাক্টিং যারা আছে, ডাইরেক্ট অ্যাক্টিং কে আমরা আলফা আর বিটা দুইটা গ্রুপে ভাগ করতে পারি। এই আলফাটাকে আবার আমরা দুইটা গ্রুপে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইনডাইরেক্ট, মানে ইনডাইরেক্ট, আর হচ্ছে মানে বা সিলেক্টিভ না নন সিলেক্টিভ। বিটাকেও কিন্তু আমরা একইভাবে ফেলতে পারি, সিলেক্টিভ, নন সিলেক্টিভ। তাহলে এই ডাইরেক্ট অ্যাক্টিংটার ইম্পর্টেন্স অনেক বেশি যে কোনো ক্ষেত্রে। তো অ্যাড্রেনার্জিক ড্রাগকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি, ডাইরেক্ট অ্যাক্টিং, তারপর হচ্ছে ইনডাইরেক্ট অ্যাক্টিং আর মিক্সড অ্যাক্টিং। এই ডাইরেক্ট অ্যাক্টিংকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিলেক্টিভ আর হচ্ছে নন সিলেক্টিভ। তো এই প্রথমে হচ্ছে আলফা অ্যাগনিস্ট আর বিটা অ্যাগনিস্ট। আলফা অ্যাগনিস্টের মধ্যে সিলেক্টিভ, নন সিলেক্টিভ, বিটা অ্যাগনিস্টের মধ্যে সিলেক্টিভ, নন সিলেক্টিভ। তো আলফা অ্যাগনিস্ট যেটা থাকে সেটা হচ্ছে নন এপিনেফ্রিন, নন সিলেক্টিভ। আবার বিটা অ্যাগনিস্টে কিন্তু এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন, তারপর আইসোপ্রোটানল। ওকে। তো সিলেক্টিভ এর মধ্যে ক্লোনিডিন,
ফিনাইলেফ্রিন, আলফা 1 আনফোটোক্লোরোডিনফ্লেনেফ্রিন। তারপর হচ্ছে সিলেক্টিভের মধ্যে দলবুটামল, সালবুটামল, অ্যামফেটামিন, এফিড্রিন। তারপর হচ্ছে ইরিভার্সিবলের মধ্যে মেলাটিয়ন, রিভার্সিবলের মধ্যে আছে ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন। এখন কোলিনার্জিক রিসেপ্টর বা অ্যাসিটাইলকোলিনের মধ্যে দুই ধরনের রিসেপ্টর পাওয়া যায়, মাস্কারেনিক রিসেপ্টর আর নিকোটিনিক রিসেপ্টর। তো এই মাস্কারেনিক রিসেপ্টরের কাজ হচ্ছে কি আর নিকোটিনিক রিসেপ্টরের কাজ আমরা দেখব। এই ভ্যাসোডাইলেশন করে এরা, সোয়েটিং করে, ব্রোঙ্কো কনস্ট্রিকশন করে, মানে ব্রোঙ্কাসকে কনস্ট্রিকশন করে, ব্রোঙ্কো কনস্ট্রিকশন করে। ভ্যাসোডাইলেশন আর ব্রোঙ্কো কনস্ট্রিকশন মাস্কারেনিক রিসেপ্টরের কাজ। আর নিকোটিনিক রিসেপ্টরের কাজ হচ্ছে দুইটা, মাসকুলার ভেসিকুলোসিস, অ্যাড্রেনালিন রিলিজ করা, যার কারণে ব্লাড প্রেশার বেড়ে যায়। যখন কেউ স্মোকিং করে তখন তার কিডনি থেকে অ্যাড্রেনালিন রিলিজ হয়। এই অ্যাড্রেনালিন পরে ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেয়। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের মধ্যে আমরা নন সিলেক্টিভ মাস্কারেনিক রিসেপ্টর আর সিলেক্টিভ মাস্কারেনিক রিসেপ্টর, মানে যেটা M1 M2 M3 M4 যে কোনোটার উপর কাজ করতে পারে সেটা হচ্ছে নন সিলেক্টিভ। মূলত অ্যাট্রোপিন যেটা সেটা নন সিলেক্টিভ, আর পাইরেনজিপাইন এটা কিন্তু M1 অ্যান্টাগনিস্ট। ওকে, তাহলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, নন সিলেক্টিভ আর সিলেক্টিভ। নন সিলেক্টিভের মধ্যে আছে অ্যাট্রোপিন, আর সিলেক্টিভের মধ্যে আছে পাইরেনজেপাইন। তো স্পাজমোলাইটিক হিসেবে কাজ করে অ্যান্টিকোলিনার্জিক, যেহেতু এগুলা কোলিনার্জিক রিসেপ্টরটা এই মাসকুলার ভ্যাসোকনস্ট্রিকশন, ব্রঙ্কোকনস্ট্রিকশন করে, এগুলো কিন্তু স্পাজমোলাইটিক হিসেবে কাজ করতে পারে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগটা। তো ডিক্রিজ হাইপারটোনিসিটি অফ ব্রঙ্কাস, ইউরেটার আর ব্রঙ্কিউলস। তাহলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগগুলো আমরা ইউজ করতে পারবো মূলত মূলত দেখা গেছে যে মানে মাসেল গুলাকে রিলিজ করার জন্য। আর ব্রঙ্কিয়াল অ্যাজমাতে যেহেতু দেখা গেছে যে মাসেল গুলা কন্ট্রাকশন হয়, তাকে রিলিজ করার জন্যই কিন্তু মাসেল গুলাকে রিলিজ করার জন্য কিন্তু আমরা এই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ ইউজ করতে পারি, যেটাকে পাইনজাপাইন বা অ্যাট্রোপিন যে কোনো একটা ইউজ করলেই হয়, অ্যান্টি ইমেটিক ড্রাগ হিসেবে কিন্তু ইউজ করতে পারি। তাছাড়া ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইপ্রাট্রোপিয়াম আমরা কিন্তু ইউজ করি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে। এখন কি কি ব্রঙ্কোডাইলেটর আছে, আমরা ব্রঙ্কোডাইলেটর হচ্ছে ব্রঙ্কাসকে ডাইলেট করবে, স্পাজমোলাইটিক মানে যেগুলো স্পাজম রোধ করবে, সিম্পেথোমাইমেট্রিক সিম্পেথেটিক সিম্পেথেটিক মাইমেট্রিক, ওকে, মিথাইল স্যান্থিন আর সারফেক্টেন্ট। স্পাজমোলাইটিক হচ্ছে ব্রঙ্কিয়াল ডাইলেটেশন করে, কারণ স্পাজম মানে হচ্ছে সাডেন কন্ট্রাকশন অফ মাসল। তো এই সাডেন কন্ট্রাকশন অফ মাসলকে যদি আমরা কমাই দিই, কিভাবে কমাবো, যে মানে স্পাজমোলাইটিক এর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনটা হচ্ছে নন সিলেক্টিভ, অ্যাট্রোপিনটা হচ্ছে নন সিলেক্টিভ একটা দেখা গেছে যে মাস্কারনিক অ্যান্টাগনিস্ট, আর সিলেক্টিভের মধ্যে পাইন। তাহলে আমরা যদি অ্যাট্রোপিন ইউজ করি সেটা ব্রঙ্কিয়াল ডাইলেটেশনে ইউজ করতে পারি, ইউজ অ্যাজ ব্রঙ্কোডাইলেটর, যেটা ক্রনিক হর্সের ক্রনিক ইমপাইসের মধ্যে ইউজ করা হয়। যেমন অ্যাট্রোপিন ডেরিভেটিভস ইউক্যাট্রোপিন, এটা আমরা অনেক বেশি ইউজ করি ব্রঙ্কিয়াল ডাইলেটেশনের ক্ষেত্রে বা স্পাজমোলাইটিকের ক্ষেত্রে। ইউক্যাট্রোপিন ইউজ ইন পাইডিয়াট্রিক প্রিপারেশন অফ হুপিং কাফে কিন্তু এটা ইউজ করা হয়। তো ডিসঅ্যাডভান্টেজ কি, যে এটা হচ্ছে ভলিউম কমে দেয়, ব্রঙ্কিয়াল সিকুয়েশনের ভলিউম কমে দেয় আর ভিসকোসিটি বাড়ায় দেয়। ইপোট্রোপিয়াম ইপ্রাট্রোপিয়াম ইপ্রোট্রোপিয়াম যেটা
আমরা ইউজ করছি ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে, সেটা কিন্তু একটা অ্যারাসল ডেলিভারি ইপ্রাট্রোপিয়াম। তো মাস্কারনিক ব্লকিং ব্রঙ্কোডাইলেটর, এটা মাস্কারনিক রিসেপ্টরটাকে ব্লক করে ফেলে। কারণ মাস্কারনিক রিসেপ্টর হচ্ছে মাসল কন্ট্রাকশনে সাহায্য করে। অ্যানেস্থেসিয়া অ্যানেস্থেসিয়া অ্যানেস্থেসিয়ার সময় 3 থেকে 100 মাইক্রোগ্রাম পার কেজিতে ইউজ করা হয় এই স্পন্সমালাইটিক ড্রাগ। তারপর সিম্প্যাথোটোমাইমেট্রিক ড্রাগ অ্যাড্রেনালিন। আমরা দেখেছি যে অ্যাড্রেনালিন নন সিলেক্টিভ একটা, ডাইরেক্ট অ্যাক্টিং এর মধ্যে ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং আর মিক্সড অ্যাক্টিং। এই অ্যান্টাগনিস্ট, আলফা অ্যাগনিস্ট আর বিটা অ্যাগনিস্ট। এই যে আলফা অ্যাগনিস্ট আর বিটা অ্যাগনিস্টের মধ্যে নন সিলেক্টিভিটির মধ্যে নন এপিনেফ্রিন, বিটা অ্যাগনিস্টের মধ্যে দেখা গেছে যে বিটা অ্যাগনিস্টের মধ্যেও এপিনেফ্রিন। তাহলে অ্যাড্রেনালিন কেন ইউজ করব? সিম্প্যাথোটোমাইমেট্রিক ড্রাগ, কারণ এরা হচ্ছে মাসেলকে রিল্যাক্স করে। সিম্প্যাথোটোমাইমেটিক ড্রাগটা মাসলকে মাসলকে রিল্যাক্স করে। বিটা এগোনিস্ট ড্রাগ, বিটা এগোনিস্ট ড্রাগ বিটা বিটার কাজ হচ্ছে রিলেকশন অফ বিটা টু রিল্যাক্সেশন অফ স্মল মাসল ব্রঙ্কাস। ওকে, তো তারপর হচ্ছে যে বিটা এগোনিস্ট ড্রাগ ব্রঙ্কিয়াল অ্যাজমা ইন ম্যান, লার্জ অ্যানিমেলে 2 থেকে 4 ml ইন্ট্রাভেনাসে দেওয়া হয়, ডগে 0.1 থেকে 0.3 ml ইন্ট্রাভেনাস রুটে দেওয়া হয়। और প্লেন বিউটারল, প্লেন বিউটারল প্লেন বিউটারল এটা লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, ইমপ্রুভ দ্য ক্লিয়ারেন্স অফ ব্রঙ্কিয়াল কন্টেন্টস বাই সিলিয়ার অ্যাকশন। সিলিয়ার অ্যাকশনের মাধ্যমে কিন্তু এই যে ব্রঙ্কিয়াল কন্টেন্টস গুলাকে সে রিমুভ করে ফেলে, ক্লিয়ার করে দেয়। তো ব্রঙ্কিওস্পাজম ইন হর্স, ক্রনিক অ্যালার্জি হলে দেখা গেছে যে রেসপিরেটরি মাসেল গুলা বা রেসপিরেটরি সিস্টেম বা লাংস লাংসের কন্ট্রাকশন হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ব্রঙ্কোস্পাজম রোধ করার জন্য আমরা ক্লেনবিউটারল ইউজ করে থাকি, যেটার লং অ্যাক্টিং অ্যাক্টিভিটি আছে। ব্রঙ্কাইটিস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে কিন্তু আমরা এই ক্লেনবিউটারল ইউজ করি 0.8 মিলিগ্রাম পার কেজি টুয়াইস ডেইলি। তো এখন এই যে সালবুটামল, এটা হচ্ছে সিলেক্টিভ সালবুটামল। এই সালবুটামল, ডলবুটামল, ডলবুটামাইন সালবুটামল কে, এটা আমরা কার্ডিয়াক প্রবলেমের ক্ষেত্রে, হার্টের প্রবলেমের ক্ষেত্রে ইউজ করি ডলবুটামাইন। আর সালবুটামল আমরা রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ইউজ করব। তো এই সালবুটামল কিভাবে কাজ করে? এটা বিটা টু অ্যাড্রেনার্জিক রিসিপ্টরটাকে স্টিমুলেশন দেয়। স্টিমুলেশন দিলে সেখানে অ্যাড্রিনাল অ্যাডিনাল সাইক্লেস এনজাইমটা অ্যাক্টিভেট হয়। সেই অ্যাডিনাল সাইক্লেস এনজাইমটা এএমপি থেকে এটিপি জেনারেট করে। সরি, যে প্রথমে বিটা টু রিসিপ্টরটা, সেই বিটা টু রিসিপ্টরটা ডাইরেক্টলি স্টিমুলেশন দিবে। যেহেতু এটা সিলেক্টিভ, সেটা ডাইরেক্টলি স্টিমুলেশন দিবে সালবুটামলটা বিটা টু রিসিপ্টরকে দেওয়ার ফলে একটা এনজাইম অ্যাক্টিভেট হবে। এই এনজাইম অ্যাক্টিভেটটা কিভাবে হবে? যে মানে হচ্ছে একটা সাইক্লিক অ্যাডেনাল সাইক্লিস নামে একটা এনজাইম অ্যাক্টিভেট হবে, যেটা এটিপি কে সাইক্লিক এএমপি তে কনভার্ট করবে। বিটা রিসিপ্টরটাকে স্টিমুলেশন দিল, তারপর এএমপি থেকে সাইক্লিক এএমপি তৈরি হলো অ্যাডিনাল সাইক্লেস এনজাইমের মাধ্যমে। তারপরে এই সাইক্লিক এএমপি কি করবে? ব্রঙ্কিয়াল মাসল গুলোকে রিল্যাক্স করবে, বা ব্রঙ্কিয়ালের যে স্মুথ মাসল গুলো আছে ব্রঙ্কাসের চারপাশে, সেগুলোকে রিল্যাক্স করে দিবে। তারপর ইনক্রিজ সাইক্লিক এএমপি কনসেন্ট্রেশন অলসো ইনহিবিট রিলিজ অফ ব্রঙ্কোকনস্ট্রিক্টর মিডিয়েটর। এই সাইক্লিক এএমপি গুলোও কিন্তু দেখা গেছে যে হিস্টামিন, লিউটোট্রাইনস, এই যে ব্রঙ্কিও কনস্ট্রিক্টর মিডিয়েটর গুলো আছে সেগুলোকে ইনহিবিট করবে। তাহলে সালবুটামল কিভাবে কাজ করে আমরা দেখলাম যে সেটা বিটা টু রিসিপ্টরটাকে
স্টিমুলেশন দিল, স্টিমুলেশন দেওয়ার পরে ফলে একটা এনজাইম তৈরি হইলো, একটা এনজাইমের সহায়তায়, যেটাকে আমরা অ্যাড্রিনাল সাইক্লেস বলি, অ্যাড্রিনাল সাইক্লেসের সহায়তায় সাইক্লিক এমপি তৈরি হয়েছে এটিপি থেকে। সেই সাইক্লিক এমপিটা ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে গিয়ে স্মুথ মাসেলটাকে রিল্যাক্স করে দিছে। এবং যে টিস্যু মিডিয়েটেড গুলো আছে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, তাদেরকেও কিন্তু দেখা গেছে যে আহ, তাদের যে রিলিজটা সেটাকে কিন্তু সে ইনহিবিট করে দেয়, যার কারণে আর কন্ট্রাকশন হয় না, স্পাজমোলাইটিক ড্রাগ হিসেবে কাজ করে। যেমন হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, এগুলার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় সিম্পথোমাইমেটিক ড্রাগ, যেটা ব্রঙ্কোডাইলেটর হিসেবে কাজ করে। ওরাল রুটে আমরা 2 থেকে 4 মিলিগ্রাম পার ডেতে দিব, 2 থেকে 4 মিলিগ্রাম। ওকে, দিনে 3 বার করে দিব। তাছাড়া আমরা ইনজেকশন দিতে পারি, ইনজেকশন দিতে পারি 5 থেকে 10 ml, 10 ml করে প্রত্যেক মিলিমিটার 50 মাইক্রোগ্রাম কনটেন্ট করবে ইন্ট্রামাসকুলারলি, মানে 5 থেকে 10 ml দিব প্রত্যেকটা দেখা গেছে যে প্রত্যেক ml 50 মাইক্রোগ্রাম করে কন্টেন্ট করবে, মলিকুল বা পার্টিকেল কন্টেন্ট করবে। এফেড্রিন, এফেড্রিন হচ্ছে একটা ব্রঙ্কোডাইলেটর। আমরা দেখেছি যে এফেড্রিন যেটা মিক্সড অ্যাক্টিং, ephedrine is a decongestant and bronchodilator, the bronchodilator। এটা কি করে? এটা হচ্ছে যে reducing swelling and constricting blood vessels in the nasal passage। এটা হচ্ছে nasal passage এর যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলোকে ফুলে যাওয়া আর কনস্ট্রিকশন হওয়া থেকে রোধ করে। and widening the lung airways, এবং লাংয়ের যে এয়ারওয়েজটা সেটাকে ওয়াইড করে দেয়। 200 থেকে 20 থেকে 50 মিলিগ্রাম পার গ্রাম দিব সাবকিউটেনিয়াস অথবা ইন্ট্রামাসকুলারলি। আমরা ডিপিআই এমপিআই দেখতে পাচ্ছি। ওকে, এটা পাফের মাধ্যমে। মিথাইল ঝ্যালামিন, মিথাইল মিথাইল জ্যান্থিন সরি মিথাইল জ্যান্থিন মিথাইল জ্যান্থিনের কাজ কিভাবে? যে অ্যামিনোফাইলিন বা দেখা গেছে যে থিওফাইলিন একটা এনজাইমকে ইনহিবিট করে, যেটার নাম হচ্ছে অ্যাডিনোসিন ফসফোডাইএস্টারেজ কাইনেজ এনজাইম। তাহলে অ্যামিনোফাইলিন মিথাইল জাইথিনস এটা কি করে? এটা অ্যামিনোফাইলিন, এটা হচ্ছে অ্যামিনোফাইলিন অথবা থিওফাইলিন। এটা এই ড্রাগগুলা অ্যামিনোফাইলিন থিওফাইলিন ড্রাগগুলা মিথাইল জ্যান্থিনের আন্ডারে পড়ে। অ্যামিনোফাইলিন এবং থিওফাইলিন যে ড্রাগগুলা সেগুলো হচ্ছে অ্যাডিনোসিন ফসফেটেজ অ্যাডিনোসিন ফসফোডাই এস্টারেজ এনজাইমটাকে ইনহিবিট করার ফলে কি হয়? যে সাইক্লিক এমপিটা বেড়ে যায়। সাইক্লিক এমপি বেড়ে গেলে দেখা গেছে যে ব্রঙ্কিয়াল স্মুথ মাসলটা রিলিজ হয়। তাছাড়া এই অ্যামিনোফাইলিন তারপর হচ্ছে থিওফাইলিন কি করে? অ্যাড্রেনালিন রিলিজ করতে সাহায্য করে। তো ইনক্রিজেস অ্যাড্রেনালিন রিলিজটাকে ইনক্রিজ করে। আমরা জানি যে অ্যাড্রেনালিন হচ্ছে আলফা অ্যাগনিস্ট। নন অ্যাড্রেনালিন হচ্ছে সিম্পেথোমাইমেটিক ড্রাগ। ওকে, তারপর হচ্ছে সারফেক্টেন্ট বা পাইলোকার্পিন। পাইলোকার্পিন হচ্ছে যে সারফেক্টেন্ট। আমরা জানি যে লাংসের মধ্যে 3 ধরনের কোষ থাকে। লাংসের মধ্যে সরি আমরা যদি বলি যে ব্রঙ্কাস, লাংসের মধ্যে 3 ধরনের সিকিউরিটি সেল থাকে, টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3। বা এই লাংসের মধ্যে 3 ধরনের নিউমোসাইট থাকে, টাইপ 1, টাইপ 2 এন্ড টাইপ 3। এই টাইপ 2 টা হচ্ছে সারফেক্টেন্টটাকে রিলিজ করে হচ্ছে টাইপ 2
নিউমোসাইট। তো টাইপ টু নিউমোসাইট যেটা সেটা হচ্ছে সারফেক্টেন্ট প্রোডাকশন করে। এই সারফেক্টেন্টের ফলে কিন্তু অ্যালভিওলিটা ওপেন থাকে। তো মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগ হচ্ছে চার ধরনের। ডিকনজেস্টেন্ট যেটা কনজেস্টেড হতে দেয় না, কর্টিকোস্টেরয়েড, নন ইনফ্লামেটরি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আর অ্যান্টিহিস্টামিন। মেমব্রেন শ্রিঙ্কিং ড্রাগ, ওকে। ডিকনজেস্টেন্ট যেটা কনজেশন হতে বাধা দেয়। ডিকনজেস্টেন্ট vasoconstriction property vasoconstriction property of alpha adrenoreceptor agonist। মানে আলফা রিসেপ্টরের কাজ হচ্ছে যে ভ্যাসোকনস্ট্রিকশন করা। তো ডিকনজেস্টেন্টের কাজ হচ্ছে যে vasoconstriction properties of alpha adrenoreceptor agonist causes shrinkage of the swollen mucus of the nasal tract in the allergic rhinitis। তো এটা কি করে যে ডিকনজেস্টেন্ট ড্রাগ হচ্ছে যে মেমব্রেনের দেখা গেছে যে অ্যালার্জিক রাইনাইটিস বা ভাইরাল রাইনাইটিস হওয়ার ফলে মিউকোসাটা ফুলে যায়। তো এই ফুলে যাওয়াটাকে রোধ করার জন্য আমরা ডিকনজেস্টেন্ট ইউজ করি। তো এই কনজেস্টেন্টটা মূলত ভ্যাসোকনস্ট্রিকশন করে। তো কথা হচ্ছে যে আমরা তো এতক্ষণ মাসলকে রিল্যাক্স করছি, আমরা কিন্তু কোনো ব্লাড ভেসেল নিয়ে কাজ করি না। এখন আমরা ব্লাড ভেসেল নিয়ে কাজ করবো। এই ডিকনজেস্টেন্টটা ব্লাড ভেসেলের উপর কাজ করে। তো কথা হচ্ছে এই আলফা ওয়ানের উপর কাজ করে কি কি ড্রাগ আমরা যদি একটু দেখে আসি। যে আলফা ওয়ানের উপর দুইটা ড্রাগ কাজ করে। একটা হচ্ছে আলফা ওয়ান অ্যাগনিস্টের মধ্যে সিলেক্টিভ ড্রাগ ননএপিনেফ্রিন, এপিনেফ্রিন, আর সিলেক্টিভ এর মধ্যে ক্লোনিডিন, ফাইনিলেফ্রিন। ক্লোনিডিন ফাইনেফ্রিন, ক্লোনিডিন ফাইনেফ্রিন, এই দুইটা ক্লোনিডিন ফাইনেফ্রিন হচ্ছে আলফা ওয়ানের উপর কাজ করে। এই যে vasoconstriction properties of alpha adrenergic receptorটাকে, মানে আলফা ডিকনজেস্টেন্ট হচ্ছে আলফা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরটাকে স্টিমুলেশন দিয়ে, যার কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হবে। তো ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে যে কেন, যে অ্যালার্জিক রাইনাইটিস বা ভাইরাল রাইনাইটিস হলে দেখা গেছে যে মিউকোসাটা ফুলে যায়। এই মিউকোসাটাকে ন্যাজাল ট্র্যাক্টের মিউকোসাটাকে ফুলে যায়। ন্যাজাল ট্র্যাক্টের মিউকোসাটাকে ফোলানো কমানোর জন্যই কিন্তু আমরা এই ডিকনজেস্টেন্ট ইউজ করে থাকি। The effect can be obtained by nasal spray or systemically বা oral administration অথবা nasal spray এর মাধ্যমে কিন্তু আমরা ডিকনজেস্টেন্টটা নিতে পারি। তো প্রোপালামিন ফিনাইল প্রোপালামিন, ন্যাপজাল ন্যাফাজোলাইন, এই ড্রাগটা অনেক ইউজ করা হয়। ন্যাফাজোলাইন ডিকনজেস্টেন্ট হিসেবে। তো ফিনাইল প্রোপালামাইন আর নেফ্রাজোডিন এটা হচ্ছে ডিকনজেস্টেন্ট হিসেবে ইউজ করা হয়। কর্টিকোস্টেরয়েড মূলত ইনফ্লামেশন রোধ করতে কর্টিকোস্টেরয়েডটা সাহায্য করে। গ্লুকোকর্টিকয়েড ইনফ্লামেশনের ফলে যে ইডিমাটা হয়, এই ইডিমাটাকে রোধ করে এই গ্লুকোকর্টিকয়েড। ব্রোঙ্কাই এবং যে ইনফ্লামেটরি রেসপন্স আছে সেই ইনফ্লামেটরি রেসপন্সটাকে কিন্তু কমায়। তো মানুষের ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড গুলা ইউজ করা হয় অ্যাজমার ক্ষেত্রে, ব্রঙ্কোডাইলেটর রেজিস্ট্যান্ট অ্যাজমা। তো এই ক্ষেত্রে আমরা ব্রঙ্কোডাইলেটর যেখানে কাজ করে না সেগুলো আমরা সেখানে কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি। তো কর্টিকোস্টেরয়েড ক্যান বি ইউজ অ্যাজ অ্যাডভান্টেজ টু কন্ট্রোল ক্রনিক অ্যালার্জিক টাইপ। তাছাড়া ক্রনিক অ্যালার্জিক টাইপ সামার কাফ ইন ডগের ক্ষেত্রে একটা রোগ আছে যেটাকে বলি আমরা ক্রনিক অ্যালার্জিক টাইপ সামার কাফ। তো এই ক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েড ইউজ করতে পারি। তো বাই অ্যান ওরাল প্রিপারেশন অফ প্রিডেনসোলন একটা কর্টিকোস্টেরয়েড বা গ্লুকোকর্টিকয়েড, কর্টিকোস্টেরয়েড বলতে গেলে। তো একে আমরা ডগে অ্যাডমিনিস্ট্রেশন করতে পারি। এখন স্টেরয়েডের কাজটা কি, স্টেরয়েডের কাজটা কি আমরা যদি একটু দেখি যে স্টেরয়েড কিভাবে কাজ করে। তো স্টেরয়েডের প্রথমে যদি আমরা সিনথেসিসটা দেখি, স্টেরয়েডের সিনথেসিসটা কিভাবে হয়। তো স্টেরয়েডের সিনথেসিসটা হয় যে মেমব্রেন ফসফোলিপিড। এই মেমব্রেন ফসফোলিপিডটা
ফসফোলাইপেজ এনজাইম A2, এটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস পাথওয়ে। তো এই মেমব্রেন ফসফোলিপিড যেটা, সেটা ফসফোলাইপেজ A2 এনজাইম এর প্রভাবে অ্যারাচিডিনোয়িক অ্যাসিডে পরিণত হয়। এই অ্যারাচিডিনোয়িক অ্যাসিডটা লাইপো অক্সিজেনেস, ওকে, অ্যারাচিডিনোয়িক অ্যাসিডটা লাইপো অক্সিজেনেস পাথওয়ে এটার মধ্যে এন্টার করে এবং লাইপো অক্সিজেনেস এনজাইম এর সহায়তায় লিউকোট্রাইয়েন্স নামক কনস্ট্রিক্টরে পরিণত হয়। আবার এই অ্যারাচিডিনোয়িক অ্যাসিড সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে প্রবেশ করে। সাইক্লোঅক্সিজেনেস এনজাইম এখানে কাজ করে এবং সিনথেসিস এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করে। ওকে, তো স্টেরয়েড কি করে? সিনথেসিস অফ লাইপোপ্রোটিন। তো স্টেরয়েড কি করে? লাইপোপ্রোটিন তৈরি করে, যেটা ফসফোলাইপেজ এনজাইম A2 ফসফোলাইপেজ A2 কে বাধা দেয়, যার কারণে এই সম্পূর্ণ পাথওয়েটা কিন্তু ব্লক হয়ে যায়। তাহলে এই প্রোস্টাগ্ল্যান্ডিন পাথওয়েকে আমরা কিভাবে ব্লক করতে পারি? যে যখনই ফসফোলিপিডটা অ্যারাচিডোনিক অ্যাসিডে পরিণত হবে ফসফোলাইপেজ A2 এনজাইমের প্রভাবে, আমরা যদি ফসফোলাইপেজ A2 এনজাইমটাকে ব্লক করে দিতে পারি, এখানে মূলত স্টেরয়েডটা লাইপোপ্রোটিন তৈরি করে, যেটা একটা মিডিয়েটর প্রোটিন, যেটা এই ফসফোলাইপেজ A2 কে ফসফোলাইপেজ A2 কে ফসফোলিপিড থেকে অ্যারাচিডোনিক অ্যাসিডে কনভার্টে সাহায্য করে। সেটাকে আমরা যদি ব্লক করে দেই, তাহলে কিন্তু আর এই কনস্ট্রিক্টর প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে না। ওকে, তো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে না, স্ট্রাকচারাল ড্যামেজ কমায়, দেন ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ইন দ্য পালমোনারিক লাং বাই সাপ্রেশন অফ দ্য কেমিক্যাল মিডিয়েটরস। এটা মূলত হচ্ছে যে সকল কেমিক্যাল ইনফ্লামেশনের ফলে যে সকল কেমিক্যাল মিডিয়েটেড গুলো তৈরি হয়, সেগুলার প্রোডাকশনটা কমায়, সাপ্রেস সাপ্রেস করে রাখে এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তার এক্সাম্পল হচ্ছে ফ্লুনেক্সিন, ventilation, gaseous exchange, and pulmonary hemodynamics can be all improved by non-steroidal anti-inflammatory administration. তারপর হচ্ছে যে ফ্লুনেক্সিন বা আমরা নাপা, অ্যাসপিরিন, এগুলো হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের উদাহরণ। ফ্লুনেক্সিন আমরা ইউজ করি। তো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগসের কাজ হচ্ছে যে অ্যারাচিডোনিক অ্যাসিডটা যে প্রোস্টাগ্ল্যান্ডিন পাথওয়েতে গেল বা যাবে, তার জন্য সাইক্লোঅক্সিজেনেস এনজাইম দরকার। এখানে আমরা দেখি যে অ্যারাচিডোনিক অ্যাসিডটা যখনই সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে প্রবেশ করবে এবং তার উপর যখন সাইক্লোঅক্সিজেনেস এনজাইম কাজ করবে, তখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা ইনফ্লামেশনটাকে জেনারেট করে, ইনফ্লামেশনের সময় তৈরি হয়। তো এটা একটা কেমিক্যাল মিডিয়েটর, ইনফ্লামেশন কেমিক্যাল মিডিয়েটর। যখনই এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কি করে? সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েটাকে ব্লক করে দেয়। সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে ব্লক করে দেয়, যার কারণে অ্যারাচিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন আর তৈরি হয় না, যার কারণে ইনফ্লামেটরি মিডিয়েটর কিন্তু আর তৈরি হয় না। অ্যান্টিহিস্টামিনিক ড্রাগের কাজ হচ্ছে যে সকল ড্রাগগুলা হিস্টামিন এর রিলিজ বা হিস্টামিনের প্রোডাকশনটাকে বন্ধ করে দিবে, তাকে বলা হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ। তো এই হিস্টামিনটা একটা কেমিক্যাল মিডিয়েটর, যেটা ব্রঙ্কোকনস্ট্রিকশনে সাহায্য করে। তো রেসপিরেটরি সিস্টেমের ডিজিজে এই হিস্টামিনটা ব্রঙ্কোকনস্ট্রিকশন করে। এই হিস্টামিনটাকে যদি আমরা আহ, কোনোভাবে রিডাকশন করে দিতে পারি বা কমাতে পারি বডি থেকে, তাহলে ব্রঙ্কোডাইলেটর ব্রঙ্কোডাইলেশন হবে। তো এই হিস্টামিনটা কিন্তু প্যারাসিম্পেথেরও লাইটিক ড্রাগ হিসেবে কাজ করে। তো এই অ্যান্টিহিস্টামিনিক প্যারাসিম্পেথেটিক ড্রাগের যে M1 মাস্কুলিন রিসেপ্টর আছে, সেটা কিন্তু দেখা গেছে যে
মাসকুলার স্পাজম করে। তো দেখা গেছে যে আমরা যদি এই প্যারাসিম্পেথেডোমাইমেটিক লাইট, এটা প্যারাসিম্পেথোলাইটিক ড্রাগ হিসেবে কাজ করে, লোকাল অ্যানেস্থেটিক অ্যানেস্থেটিক হিসেবেও কাজ করে। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সেডেটিভ অ্যাকশনও আছে এটার ভিতরে। তো অ্যান্টিহিস্টামিনিক যেমন ডাইফেনহাইড্রামিন, আমরা বলেছিলাম যে এই সকল যেসব কিছু কিছু ড্রাগগুলো আমাদের মনে রাখা লাগবে: ডাইফেনহাইড্রামিন, প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড, তারপর ক্লোরফেনালামিন। এগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ। ইম্পেরোডিয়া কম্পাউন্ড কাফ রেমেডিস, সেডেটিভের মধ্যে আমরা এটা পড়েছিলাম, কাফ সেডেটিভের মধ্যে। আহ, যেমন রেসপিরেটরি স্টিমুলেন্ট, সেভিয়ার রেসপিরেটরি স্টিমুলেন্ট আমরা রেসপিরেটরি স্টিমুলেন্ট দুইভাবে ইন্ডিকেশন, কোন কোন ক্ষেত্রে রেসপিরেটরি স্টিমুলেন্ট আমরা ইউজ করতে পারি: সেভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে, তারপর কনজেস্টিভ হার্ট ফেলিওরের ক্ষেত্রে, অ্যানেস্থেটিক রেসপিরেটরি ডিপ্রেশন, পালমোনারি ইডিমা, এমফিসেমা। এখন তিন টাইপের আছে: লোকাল ইরিটেন্ট, অ্যানাল এপিটিক, আর সাইকোলজিক্যাল ফিজিওলজিক্যাল স্টিমুলেন্ট। লোকাল ইরিটেন্ট যেমন হচ্ছে যে লোকাল ইরিটেন্ট রেসপিরেটরি স্টিমুলেন্ট। ইরিটেন্ট মানে হচ্ছে যে সকল রেসপিরেটরি সিস্টেমকে, যে সকল ড্রাগ রেসপিরেটরি সিস্টেমকে ইরিটেশন দিবে, সেগুলো হচ্ছে রেসপিরেটরি স্টিমুলেন্ট। যেমন লোকাল ইরিটেন্ট হচ্ছে উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস কি করে? রিফ্লেকশন রিফ্লেক্স স্টিমুলেশন করে রেসপিরেটরি সেন্টারকে। দ্যাট মিনস হচ্ছে যে causes reflex stimulation of the vessel of the respiratory center. রেসপিরেটরি যে সেন্টার আছে সেই রেসপিরেটরি সেন্টারকে রেসপিরেটরি সেন্টারে রিফ্লেক্স স্টিমুলেশন করে। অ্যানালেপটিক যেমন ক্যাফেইন, নিকেলথামাইড, নিকথেমাইড আর লেপ্টাজল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে স্টিমুলেট respiratory and vasomotor center in the medular respiratory আর vasomotor কে স্টিমুলেশন করবে। they are more effective than the local irritant. এই অ্যানালেপিটিকটা যেমন নিকথামাইড, ক্যাফেন, এরা হচ্ছে অ্যানালেপটিক ড্রাগ। এরা রেসপিরেটরি আর ভেসোমোটর সেন্টারকে স্টিমুলেট করে। দে আর মোর ইফেক্টিভ দেন দ্য লোকাল ইরিটেন্ট। তারা লোকাল ইরিটেন্টের চেয়ে বেশি ইফেক্টিভ। ফিজিওলজিক্যাল স্টিমুলেন্ট, এখন অক্সিজেন উইথ 5% কার্বন ডাইঅক্সাইড, এটা যদি আমি এটা এটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশনকে বাড়ায়। বাই ইটস ফিজিক্যাল স্টিমুলেশন অফ দ্য রেসপিরেটরি সেন্টার। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের উপর কিন্তু শ্বাস প্রশ্বাসের গভীরতা নির্ভর করে। তো এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বাড়বে, তখন দেখা গেছে যে এই পালমোনারি ভেন্টিলেশনটা বাড়বে। এখন কিছু কিছু কমন রেসপিরেটরি কন্ডিশন যেগুলো হিউম্যান আর অ্যানিমেলে হয়ে থাকে, সেগুলোর ট্রিটমেন্ট কিভাবে করে: যেমন এপিসোডস অফ অ্যাকিউট ব্রঙ্কোকনস্ট্রিকশন, ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন ইন লাং এয়ারওয়েজ, দেন হচ্ছে characterized by exseveration and remission manifested by দ্যাট মিন হচ্ছে এখানে হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কোকনস্ট্রিকশনের কথা বলা হচ্ছে, আহ, যেটা কাফ, শর্টনেস অফ ব্রিথ, হুইজিং, চেস্ট টাইটনেস, র্যাপিড ইন্সপিরেশন। এটা তো ব্রঙ্কিয়াল অ্যাজমার সাথে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের সম্পর্কটা কোথায়? অ্যাজমাতে কি হয়? রিভার্সিবলি দ্য এয়ারওয়েজ অবস্ট্রাকশন। অ্যাজমাকে আমরা বলতে পারি যে যে ব্রঙ্কাসের চারপাশে মাসেল গুলা কনস্ট্রাকশন হবে, মানে কনস্ট্রিক্ট হয়ে যাবে। এর আর হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হচ্ছে এখানে যে পালমোনারি এয়ারওয়েজ অবস্ট্রাকশন হয়, মানে এখানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে এয়ারওয়েজ অবস্ট্রাকশন হয় আইদার রিভার্সিবলি, যেটা আবার ভালো হয়ে যেতে পারে, অথবা কমপ্লিটলি রিভার্সিবল, যেটা সম্পূর্ণ ভাবে হয়ে যেতে পারে, বা ব্রঙ্কোডাইলেশন। তাহলে আমরা অ্যাজমার সাথে যদি আমরা ক্রনিক অবস্ট্রাকটিভ রেসপিরেটরি
ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের একটা মোটামুটি তুলনা করি, যে রিভার্সিবিলিটি অফ দ্য এয়ারওয়ে অবস্ট্রাকশন। এয়ারওয়ে অ্যাজমার ক্ষেত্রে দেখা গেছে যে রিভার্সিবল, ব্যাপারটা রিভার্সিবল, যে এয়ারওয়েজ এর যে অবস্ট্রাকশনটা সেটা রিভার্সিবল, কিন্তু ক্রনিক অবস্ট্রাকটিভ, অনেক অবস্ট্রাকটিভ এর পালমোনারি ডিজিজের ক্ষেত্রে সেই ব্যাপারটা কমপ্লিটলি রিভার্সিবল অথবা আইদার রিভার্সিবল অথবা কমপ্লিটলি রিভার্সিবল বাই ব্রঙ্কোডাইলেটর। এখন কি কি কারণে, কি কি উপায়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি? প্রিভেনশন টু এক্সপোজার টু অ্যান্টিজেন, যাতে বাইরের আহ, এখন অ্যান্টিজেনের স্পর্শে না আসে। তারপর হচ্ছে যদি ব্রঙ্কাসটা ন্যারো হয়ে যায় তাহলে ব্রঙ্কোডাইলেটর দিয়ে তাকে ডাইলেটেশন করা। যদি ইনফ্লামেশন হয় তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে ঠিক করা। এখন ব্রঙ্কোডাইলেটরের মধ্যে আছে মিথাইলসেলামিন, অ্যামিনোফাইলিন, এরা অ্যান্টিকোলিনার্জিক বা প্যারাসিম্পথোলাইটিক ড্রাগ, অ্যাট্রোপিন আছে এখানে। তারপর সিমপ্যাথোমাইমেট্রিক ড্রাগ, যেমন হচ্ছে সিমপ্যাথোমাইমেট্রিক, এপিনেফ্রিন, নন-এপিনেফ্রিন, এপিনেফ্রিন, সালবুটামল, ডালবুটামল, এইসবগুলা অ্যান্টি ইনফ্লামেটরি। যেমন স্টেরয়েডের মধ্যে প্রিডেনসন, মাস্ট সেল স্টেবিলাইজার, প্রাইমোলন, সোডিয়াম, সোডিয়াম। তারপর হচ্ছে লিউকোট্রাইন অ্যাগনিস্ট, জাইলোটিন, সকল ড্রাগ আমরা ইউজ করে থাকি। তো যে সকল ড্রাগগুলো আমরা ক্রনিক রেসপিরেটরি পালমোনারি ডিজিজে ইউজ করে থাকি, সেটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আর বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টের একটা কম্বিনেশন আমরা এখানে ইউজ করে থাকি। যেমন অ্যালবিউটারল, ইপ্রাটোপিয়াম ইপ্রাটোপিয়াম। অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে, রাইনাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য নেজাল মিউকাস। নেজাল মিউকাসে যদি ইনফ্লামেশন হয় তাহলে আমরা এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলবো। তারপর হচ্ছে যে এখানে রাইনাইটিস হলে উইজিং হবে, ইচিং হবে, ওয়াটার সিকুয়েশন হবে। কি কি কারণে হতে পারে? পোলেন ইনজেকশনের কারণে হতে পারে, ডাস্ট ইনজেকশনের কারণে হতে পারে। এখানে হচ্ছে অ্যালার্জিক রেসপন্স, যেটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন আমরা দেখেছি যে যখন প্রথমবার মাস্ট সেলের সাথে আহ, মানে দেখা গেছে যে এক্সপোজ হয়, তখন এই মাস্ট সেলটা অ্যান্টিজেনটাকে মনে রাখে। যখনই ফার্দার আবার এই মাস্ট সেলটা হচ্ছে মাস্ট সেল দ্বারা এই অ্যান্টিজেনটা মাস্ট সেলের মধ্যে এক্সপোজ হয়, তখন দেখা গেছে সেন্সিটাইজেশন হয় বা হাইপার সেন্সিটিভিটি হয়, মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়। তারপর মাস্ট সেল ডিগ্রানুলেশন হলে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ হয়, যার কারণে অ্যালার্জিক রেসপন্স হয়। এটা একটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন এর মধ্যে পড়ে। তো ড্রাগ ইউজড ইন অ্যালার্জিক রাইনাইটিস, অ্যান্টিহিস্টামিনের মধ্যে ডাইফেনহাইড্রামিন, তারপর ক্লোরফেনারিন, আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, যেমন ফাইলো ফিনাইলো ফিনাইলিওফিন ফিনাইলিওফিন। কর্টিকোস্টেরয়েড আমরা ইউজ করতে পারি, ডিকলমেথাসন বা মেথাসন, ট্রাইমোলন। এই ট্রাইমোলন কিন্তু মাস্টেল স্টেবিলাইজার ক্ষেত্রে কাজে লাগে, মাস্টেল স্টাইবিলাইজার, ট্রাইমোলন। ওকে, মাসেল স্টেবিলাইজার হচ্ছে ক্লাইমোলন। ড্রাগ ইউজ টু ট্রিট কাফ, যে সকল ড্রাগগুলা কাফিং এর ক্ষেত্রে ইউজ হয়। অ্যান্টিটুসিভ, এক্সপোর্টেড ব্রঙ্কোডাইলেটর, কাফ মিক্সচার, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, টিউবারকুলোসিস, লাং এক্সেস। ওকে, সো আমরা আজকে রেসপিরেটরি সিস্টেমের খুব ব্রিফলি একটা ডিসকাশন দেখলাম। আশা করি দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।